আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। পরীক্ষার সময় তো ঘনায় আসতেছে। তোমরা অনেকে আমার কাছে প্রত্যাশা করতেছিলে যে হচ্ছে ভাইয়া ফার্স্ট পেপার দিছেন, সেকেন্ড পেপার দিছেন, এখন লাল সালু আর সিরাজউদ্দৌলার ওয়ান শট না দিলে কিভাবে হয়, হ্যাঁ? তো আমি আসলে তোমাদের আবেদন আর ফিরাইতে পারলাম না। আমিও চেষ্টা করতেছি যে দেখি এমন একটা ক্লাস দেওয়া যায় যাতে করে হচ্ছে সহপাঠের A to Z ফুল শেষ হয়ে যায়। এখন এই ওয়ান শট ক্লাস নিয়ে আসলে একটা কথা বলি তোমাদেরকে। ওয়ান শট ক্লাস জিনিসটা কি? তোমরা অনেকেই কোশ্চেন করতেছো যে ভাই পরীক্ষার আগে আমাদেরকে এই ক্লাসগুলো দিচ্ছেন কেন? আপনারা আগে দিলে সমস্যা কী ছিল? ভাই দেখো, সংবিধিবদ্ধ ও সতর্কীকরণ হিসাবে একটা কথা বলতেছি। যদি তোমাদেরকে আরও 2 বছর আগে এই ক্লাসটা দিয়ে দিতাম, মানে 26 ব্যাচকে টার্গেট করে, তোমরা বিস্তারিত পড়তে না। তো যখন তোমার ডিটেলস পড়ার বয়স, তখন যদি তুমি ডিটেলস না পড়ে তখনই যদি শর্টকাট মেথড খোঁজার যদি চেষ্টা করো, তাহলে সেটা তোমার সামনের জন্য অনেক খারাপ হবে। ধরো বাংলার কথা বাদ দাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা যদি বলি, তোমাকে ডিটেলস জানতে হবে। তুমি যদি মেডিকেলে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা ভার্সিটিতে চান্স পাইতে চাও, তো তোমার যদি ওই সময় যদি বলি যে হ্যাঁ একটা ওয়ান শট দেখতে দিতেছে এই কয়েক ঘন্টার, এটা দেখলে তোমার হয়ে যাবে, এটা পরীক্ষার জন্য হয়। কিন্তু তোমার বেসিক দ্বারা করানোর জন্য তোমাকে মানে ভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু নলেজটা অনেক ডেপথ থাকতে হবে। এই জন্য কিন্তু আমরা প্রথমেই হচ্ছে ওয়ান শট দিই না। ওয়ান শট সবসময় পরীক্ষার আগ মুহূর্তেই আসে। 2 নম্বর আরেকটা বিষয় দেখো, ওয়ান শট ক্লাস মানে এই না যে এখন তোমাকে ধরে ধরে অবু 10 20 30 এইভাবে সব ব্যাখ্যা করে করে ওইভাবে দেখাবো। দেখো, এই যে 12 ঘন্টা ওয়ান শট হয়, 15 ঘন্টা হয়, 20 ঘন্টা 26 ঘন্টা করে ওয়ান শট হয়। আচ্ছা বলো তো, তুমি কি এগুলো আসলে দেখো সব? তুমি তো পুরো বছরে বাংলা ইংরেজি বা এই ঘন্টার ইয়াতে 12 ঘন্টা পড়ো নাই, তাহলে এখন কি পরীক্ষার আগে পড়ে তুমি শেষ করে ফেলবে? বিষয়টা আসলে এমন না। ওয়ান শটের বিষয়টা হচ্ছে কি, মানে যারা কোনো রকম পড়ছো, তুমি যে টপিকটা পারো না, ওই টপিকটা দেখো ডেসক্রিপশনে হচ্ছে আমাদের দেওয়া থাকে যে কোন অংশের মধ্যে কি অংশ আলোচনা করা হয়েছে কতটুকু সময়ের মধ্যে। তুমি যে অংশটা পারো না, ওই অংশটুকু শুধু দেখবা। আর বাকি আসল কাজ কি? আসল কাজ হচ্ছে স্লাইড। স্লাইডের মধ্যে স্লাইডগুলো যত সমৃদ্ধ হবে, তত তোমার জন্য হচ্ছে ক্লাস করতে সুবিধা হবে। এখন ধরো বিলাসী গল্পটা আমি 2 ঘন্টা যাবৎ পড়ায় দিচ্ছি, এখন তোমার সেই টাইম নেই 2 ঘন্টা পড়ার মতো শুধু বিলাসী গল্পটাই। কিন্তু আমি স্লাইডে যদি সব সাজানো দেওয়া থাকে, জ্ঞানমূলক অনুধাবনমূলক ফাইন্ড আউট করা থাকে, কোন কীভাবে কোশ্চেন আসতে পারে, সৃজনশীল কীভাবে ইয়ে করতে পারে, এভাবে যদি আমি স্লাইডের উপর যদি কাজ করি, তাহলে তুমি ডাউনলোড করে তুমি নিজে পড়লেই বুঝতে পারবে। বুঝতে পারছো বিষয়টা? এই জন্য আমাদের ধরো সেকেন্ড পেপার যে ওয়ান শট, মাত্র 2.5 ঘন্টা ওয়ান শট হয়েছে, কিন্তু ক্লাসটা কিন্তু সমৃদ্ধ। তুমি স্লাইড পড়ো, আমি বলতেছি 5% কোশ্চেনও এই স্লাইডের বাইরে থেকে আসবে না। ফার্স্ট পেপারের স্লাইড দেখো, বেশ সমৃদ্ধ, মানে স্লাইডের উপর যে আমরা কতটুকু কাজ করছি তোমাদের জন্য, সেটা তুমি পড়লেই বুঝবা। ঠিক একইভাবে এই যে মানে সহপাঠের ওয়ান শটটা যখন করবা, স্লাইডগুলো যখন পড়বা, দেখবা যে অনেক সমৃদ্ধ কাজ, এবং পড়লেই বুঝবা যে না স্যাররা আমাদের জন্য আসলে গোছায় দিছে কন্টেন্টের মধ্যে যতটুকু পারা যায়। তো ওয়ান শট ক্লাস মানে এই না যে তুমি পুরো টাইমটা ব্যাপী ক্লাস দেখবা, যে অংশটা পারো না সেটাই দেখবা। আর হ্যাঁ, স্লাইড পুরোটাই তোমার পড়তে হবে। তো তোমাদের জন্য আসলে এই ওয়ান শটগুলো আমাকে জানায়ও যে আসলে কেমন তোমাদের উপকারে আসতেছে। যাই হোক, আজকে আমরা পড়বো হচ্ছে লাল সালু আর কি সিরাজউদ্দৌলা নাটক উপন্যাস নিয়ে। ফার্স্টে দেখি আমরা লাল সালু নিয়ে। লাল সালু কি? লাল সালু শব্দের অর্থ হচ্ছে লাল চাদর। এটাই তো, লাল রঙের কি চাদর। এই চাদরটা নর্মাল চাদর না, আমরা যে গায়ে পরি এইরকম চাদর না, এটা কবরের উপর দেওয়া একটা চাদর। আর এই লাল সালু উপন্যাসে তুলে ধরা হয়েছে মাজার কেন্দ্রিক কুসংস্কার বা ধর্মীয় অপব্যবহারের মাধ্যমে কিভাবে যে সমাজে কি করা যায়, মানে একটা প্রভাব বিস্তার করা যায়, সেই বিষয়গুলোই আসলে এই লাল সালু উপন্যাসে তুলে ধরা হয়েছে। তো আমরা দেখি হচ্ছে, দেখুন লাল সালু উপন্যাসের গুরুত্বপূর্ণ তথ্যাদি। সৈয়দ অলিউল্লাহ 1922 সালে জন্মগ্রহণ করছেন, 1971 সালে উনি মারা গেছেন। মৃত্যুটা কেন গুরুত্বপূর্ণ? কারণ মুক্তিযুদ্ধের সংগঠক, মানে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের হিসাবে উনি একটা কাজ করছিলেন সৈয়দ অলিউল্লাহ, সংগঠকের মতো করে। আচ্ছা, লাল সালু প্রথম প্রকাশিত হয় 1948 সালে কমরেড প্রকাশনী থেকে, 1948 সালে প্রকাশিত হয়। পরে করাচিতে প্রকাশিত হয় 1961 সালে, ফ্রান্সে 1967 সালে, লন্ডনে বিভিন্ন জায়গায় অনুবাদ হয়েছে। উপন্যাসটার ইংরেজি অনুবাদ, এটা অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেনে আসে, ট্রি উইদাউট রুটস। উপন্যাসটি 2টি ভাষায় অনুদিত হয়, ইংরেজি আর ফরাসি। বর্তমানে অনেকগুলো ভাষা থাকতে পারে, কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে 2টা ভাষার কথা, ইংরেজি আর ফরাসি। লাল সালু একটা সামাজিক উপন্যাস, 1 নম্বর।
এই উপন্যাসের মাধ্যমে অস্তিত্ব টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা। স্যার, এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। লাল সালু উপন্যাসে মেনলি তুলে ধরা হচ্ছে অস্তিত্ব টিকায় রাখা। মানে মজিদ ভণ্ড, মজিদ নিজেও জানে। মজিদ এরকম একটা লাইন আছে এরকম যে তার খেলাটা কিন্তু সাংঘাতিক। মজিদের খেলাটা কেন সাংঘাতিক বলছে, বাই চান্স যদি কেউ ধরা পড়ে, ও যদি ধরা পড়ে তাহলে শেষ। যেমন আউয়ালপুরের পীর, সে নিজেও কিন্তু একটা ভণ্ড আছিল, আর মজিদ তার ভণ্ডামি ধরায় দিছে। আর মজিদেরও কিন্তু সেম ভয়টা আছে, যদি আরেকজন ইসলামী কোনো লোক এসে তার ভণ্ডামি ধরায় দেয় তাহলে কিন্তু খবর আছে। কিন্তু মজিদ আল্লাহর কাছে কি বলে যে আল্লাহ, এই ভণ্ডামিটা কেন করতেছি? দুনিয়াতে তো আমারও কি একটু বেঁচে থাকার অধিকার আছে, একটু ভালোভাবে চলার অধিকার আছে। এরকম একটা লাইন আছে উপন্যাসের মধ্যে যে তার জীবনের যত প্রাপ্তি তা হচ্ছে কি মাজারের এই লাল চকচকে কয়েক টুকরা কাপড়ের বিষয় নিয়ে। হ্যাঁ, মানে মাজারের কাপড় দিয়ে হচ্ছে কি সেই ভণ্ডামিটা করতেছে। তো এই যে নিজের অস্তিত্ব টিকায় রাখার জন্য যেই পরিমাণ ভণ্ডামির আশ্রয় নিছে মানুষ, মজিদ, সেই বিষয়টা কিন্তু লাল সালু উপন্যাসে তুলে ধরা হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে কাজটা করি নিজের রিজিক টিকায় রাখার জন্য, নিজের ভণ্ডামি টিকায় রাখার জন্য কি অনেক অন্যায়কেও কি সাপোর্ট করি। যেমন কথার কথা মনে করেন যে ড্রাগসের ব্যবসা করে বা কেউ করে, কেন ভাই, এটা আমার রুটি রুজির বিষয়, নর্মালি বললাম। আচ্ছা আসেন, লাল সালু উপন্যাসের সিকিউ পার্টগুলো আমরা কোথেকে দেখব? সৃজনশীল পার্ট বা আমরা বলতে পারি হচ্ছে সাজেশন পার্ট। দেখেন কি সাজেশন পার্ট। ফার্স্টে হচ্ছে নোয়াখালী অঞ্চলের আর্থ সামাজিক অবস্থাটা কেমন ছিল। নোয়াখালী অঞ্চল, এইখান থেকে একটা সিকিউ আসতে পারে। মসজিদের নাটকীয় আগমন, ভাই মসজিদ নাটকীয়ভাবে ঢুকছে কেন আমরা ব্যাখ্যা করব, কারণ সাধারণভাবে ঢুকলে আসলে এটাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না, নাটকীয়ভাবে প্রবেশ করতে হবে। গ্রামে মসজিদের প্রভাব, খালেক ব্যাপারীর সঙ্গদান। খালেক ব্যাপারী মানে আপনি যদি কোনো সমাজে কি প্রভাব বিস্তার করতে চান, তাহলে ওই সমাজের যারা কি মোড়ল থাকবে বা প্রধান থাকবে তাদের সাথে অবশ্যই আপনার হাত করতে হবে। হাসনির মাকে প্রহার ও বুড়োর বিচার, এখানে খালেক ব্যাপারী ফেল হয়ে যায় কিন্তু মজিদ কিন্তু পাশ করে ফেলে। আউয়ালপুরের পীর ও গ্রামবাসীর সংঘর্ষ, মানে এখানে ধর্মীয় কোন্দলের বিষয়টা ফুটে উঠবে। আমেনা বিবিকে তালাক দেওয়া, আক্কাসকে স্কুল তৈরিতে বাধা দেওয়া, জমিলার বিদ্রোহ। এই পার্টগুলোই হচ্ছে আমার সিকিউর জন্য এনাফ, এই পার্টগুলোই। এবার আসেন লাল সালু উপন্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। মানে উপন্যাসটার সূচনা হয়েছে কিভাবে দেখেন। নতুন খোলস পরা এক সরকারি নব্য শিক্ষিত মুসলমান গারো পাহাড়ের দুর্গম এলাকায় আজান শুনে মসজিদে এগিয়ে যায়। আমরা বাস্তবতার সাথে একটু রিলেট করি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি আমেরিকায় গেছেন অথবা আপনি ইউরোপে গেছেন, হঠাৎ করে আপনি আজান শুনছেন, তা আপনার মনের মধ্যে একটা ভাল লাগবে না যে আল্লাহ, আমেরিকাতেও আজান হয়, ইউরোপেও আজান হয়, এরকম। তো এক ইংরেজ বেশধারী একজন মুসলমান গারো পাহাড় অঞ্চলে শিকার করতে গেছে, সেখানে আজান শুনছে। আজান শুই নাকি মসজিদকে দেখতে পায় মসজিদ। তো মসজিদ তখন অভাবের কথা বাদ দিয়ে বলে যে আমি গারো পাহাড় অঞ্চলে আসছি কেন, মানুষের মধ্যে ইসলাম প্রচার করার জন্য আমি এখানে আসছি। মসজিদ কিন্তু নোয়াখালী অঞ্চলে প্রচুর অভাব, ওই অভাবের তাড়নায় কিন্তু হচ্ছে গারো পাহাড়ে আসছে। আমরা একটু পরে এটা বিস্তারিত আলোচনা করব। তার নিকট থেকে মসজিদ মোহাম্মদনগর গ্রামের সন্ধান পায়। মানে ওই ইংরেজ লোকরে বলতেছিল আপনার গ্রামের বাড়ি কই, তো ইংরেজ লোকটা বলতেছিল গ্রামে তো আমার কেউ নাই, পরদাদার আমলের কয়েকটা কবর ছাড়া। এই জিনিসটা মসজিদ ক্যাচ করে নেয় যে এখানে একটা গ্রাম আছে, ওই গ্রামে পুরাতন কিছু কবর আছে, আমি এটা নিয়ে কাজ করব। এবার দেখেন মসজিদের প্রবেশ, নব্য শিক্ষিত মুসলমানের নিকট ঠিকানা নিয়ে মসজিদ মোনাজাতের ভঙ্গিতে নাটকীয়ভাবে হচ্ছে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে। ভাই নাটকীয়ভাবে কেন দরকার? কারণ সাধারণ একটা যদি ঢুকে, সাধারণভাবে যদি ঢুকে মানুষ সেভাবে দাম দিবে না। মানুষ ধরেন আপনারা কেউ বললো এই লোকটা নামাজ কালাম পড়ে, রোজা রাখে, এটা আমাদের চোখে কোনো দাম নাই। হ্যাঁ, এই লোকটা ধরেন যে আকাশে উঠতে পারে, আগুনের উপর হাঁটতে পারে, বাতাসে যাইতে পারে, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কাছে বিষয়। মানে কেউ কোরআন হাদিস মেনে চলে, এটা আমাদের কাছে বুজুর্গির বিষয় না। কেউ কেরামতি দেখাইতে পারে, এটা আসলে আমাদের কাছে বুজুর্গির বিষয়। তো এরকম একটা গল্প আছে যে এক লোক এরকম বুজুর্গ টাইপের, তার ওয়াইফরে কোনোভাবেই কনভিন্স করতে পারে না, ওয়াইফ কনভিন্স হওয়ার মতো না, সারাদিন ঝগড়া লাগে। তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এমন একটা গুণ দাও যাতে করে হচ্ছে আমার ওয়াইফ আমার প্রতি হচ্ছে প্লিজড হয়। ঠিক আছে, যা তোরে উড়ার গুণ দিয়া দিলাম। তো ওই বুজুর্গ ওয়াইফ হচ্ছে ধরেন বাড়িতে কাজ করতেছে, আকাশের দিকে তাকা দেখে কে জানি উঠতেছে, উপরে উঠতেছে। তো রাতের বেলা ওয়াইফ বলতেছে, এই তুমি কি কচুর বুজুর্গ হইছো, হ্যাঁ আজকে একজনে দেখলাম আকাশে উঠতে আছে তোমার মতো না। আর তুমি দেখছো ঠিক মতো? হ্যাঁ দেখছি, ভালো করে দেখছি, তোমার মতো না। কি কিসের বুজুর্গ হইছো? কারে ওটা তো আমিই আসছিলাম। এখন ওয়াইফ আসলে মনে করে দেখে আসলে তো
জামাইয়ের মতোই তো লাগতেছিল। পরে হচ্ছে বলতেছে, টাকায় বলতেছে কনভিন্স তো হওয়া যাবে না, এর লিগে তো একটু বাঁকা হয়ে উঠতেছিল। হ্যাঁ, যদি ভালো বুজুর্গ হইতে তাহলে তো সোজা হয়ে উঠতাম, বাঁকা হয়ে উঠতেছিল। মানে বুঝতে পারছেন বিষয়টা, যে নাটকীয়তা আসলে কতটা প্রয়োজনীয় গ্রামের মানুষের কাছে, এরকম বিষয়টা। সে প্রথম দিনে গ্রামবাসীর অজ্ঞতার কথা স্মরণ করে দেয়। কি অজ্ঞতা? যে আপনারা মুদাস্সিরের পীরের মাজারে কি করে দিচ্ছেন, অসম্মান করছেন। মুদাস্সির পীর, এই নামকরণটাও আরেকটা মজার বিষয় আছে, পরে বলতেছি। মনে করিয়ে দেয়, অনুশোচনায় জর্জরিত করে দিল। এমনকি সেখানে এলাকার নেতৃস্থানীয় লোক খালেক ব্যাপারী ও কি মাতবর রেহান আলী ছিল, মানে সমাজের যারা মাথা, তারা পর্যন্ত মসজিদের কথায় কি মানে ভয় পায় যে আল্লাহ কত বড় বুজুর্গের কবরে আমি কি করছি, নষ্ট করে ফেলছি আমরা, কত বড় ইয়া। এই হচ্ছে মসজিদের প্রবেশ। এবার দেখেন মসজিদের প্রভাব কি। কৃষকদের ধান কাটা অবস্থায় গান থামানোর আদেশ দেয়, এটা ইতিবাচক প্রভাব। সাত ছেলের বাবা দুদু মিয়াকে ব্যাপারী মক্তবে পড়ার আদেশ দেয়, পজিটিভ। খালেক ব্যাপারী বুড়োর বিচার করতে ব্যর্থ হইলে মসজিদ কি করে, তার বিচার করে। দেখছেন, মানে খালেক ব্যাপারীর চেয়ে তার ক্ষমতা আরও বেশি, কারণ ব্যাপারীর হচ্ছে টাকার ক্ষমতা, আর মসজিদের হচ্ছে কি আধ্যাত্মিক ক্ষমতা। জনসম্মুখে আউয়ালপুরের পীরের ভণ্ডামি ধরায় দেয়। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনার প্রতি স্বার্থ চরিতার্থ করে তাকে তালাক দেওয়া, এগুলো নেগেটিভ। আকাশকে স্কুল তৈরিতে বাধা দেয়। জিকিরের রাতে লোকেরা জমিলাকে দেখে ফেললে মসজিদ জমিলা সম্পর্কে মিথ্যা পরিচয় দেয়। নামাজে সিজদারত অবস্থায় জমিলা ঘুমায় গেলে তাকে টেনে জোর করে তুলে মাজারে নিয়ে যায়। ঘুম ভাঙলে একবার আল্লাহু আকবার বলা মসজিদের অভ্যাস। এই হচ্ছে মসজিদের প্রভাব, গ্রামের মধ্যে মসজিদের কিছু প্রভাব, আর হচ্ছে কিছু ব্যক্তিগত বিষয়। জমিলার আচরণ কেমন ছিল? প্রচুর ঘুম কাতুরে, এশার নামাজ পড়তেই চায় না সে। এশার নামাজ মানে আপনারা কি কমেন্টে জানান, সবাই কি কষ্ট লাগে না এশার নামাজ আর ফজরের নামাজ পড়তে? ঘুমের কারণে খাওয়াই হয় না তার। জিকিরের রাতে ঘোমটা ছাড়াই বাইরে যায়। দেখেন এইটা কিন্তু একটা বড় একটা বিষয়। ধরেন কোনো হুজুরের বউ টিকটকার রিলস দেয় নিয়মিত, ড্যান্স করে, তাহলে এটা একটা বড় অসম্মানের বিষয় না? এই যে ঘোমটা ছাড়া বাইরে গেছে, এটাই মসজিদের কাছে একটা অসম্মানের বিষয় মনে হয়েছে, যার ফলে লোকেরা তাকে দেখে ফেলে। মসজিদ জমিলাকে জোর করে মাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে মসজিদের গালে কি করে, থুতু মারে। আর সন্ধ্যা হইতে না হইতে ঘুমানো তার অভ্যাস। এই হচ্ছে জমিলার আচরণ। জমিলার আচরণ। এবার প্রত্যেকটা অংশের বিস্তারিত আলোচনা, ডিটেলস আমরা আলোচনা করব, পুরা প্রত্যেকটা অংশের, পুরা উপন্যাসের। হ্যাঁ, দেখি আমরা শুরু করি। ফার্স্টে আসে পটভূমিটাকে নোয়াখালী অঞ্চলে আর্থসামাজিক চালচিত্র। দেখেন লেখক মোহাম্মদনগর গ্রামের গল্প বলার আগে মসজিদের আদি বাসস্থান মানে উত্তর পূর্বাঞ্চল নোয়াখালী অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করছে। দেখেন নোয়াখালী অঞ্চলটা কেমন, ক্ষুধা ও শস্যহীনতা। এই অঞ্চলটি ছিল অত্যন্ত জনবহুল, কিন্তু সেই তুলনায় শস্য ছিল হচ্ছে যৎ সামান্য। বুঝতে পারছেন বিষয়টা, যে কি জনবহুল কিন্তু শস্য ছিল হচ্ছে যৎ সামান্য। প্রতি বছর বন্যা খরার অভাব লেগেই থাকতো। মানুষের প্রধান সংগ্রাম ছিল দুই মুঠো ভাতের। তার মানে কি, প্রথম আমরা কি পাঠলাম, আমরা অভাব, এই অঞ্চলটা অভাব। তো যে মানুষটা অভাবের মধ্যে বড় হয়ে ওঠে, সে কি করবে, যে আগে যাই হোক না কেন আগে আমার কি করতে হবে, ক্ষুধা মিটাইতে হবে, ঠিক না? এইটাই ধর্মের আগাছা ও অন্ধত্ব, এটা ইম্পর্টেন্ট। ধর্মের আগাছা অন্ধত্ব বলতে কি বোঝাচ্ছি আমরা? দেখেন পেটে ভাত না থাকলেও এই অঞ্চলের মানুষের মধ্যে কি আছে, পেটে ভাত না থাকলেও এই অঞ্চলের মানুষের মধ্যে কি ধর্মীয় প্রভাব ছিল অনেক। ভোরবেলাতে আমসিপাড়া পড়তো এখানের মানুষ, আমসিপাড়া। আচ্ছা, তারপর দেখেন পড়ার আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠতো। লেখক একে বর্ণনা করেছেন এইভাবে, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে কি আগাছা বেশি। মানে এখানে কুসংস্কারের কথা বলতেছে। যতটুকু নাকি ধর্মীয় কাজ, তার মধ্যে কি ধর্মের নামে কুসংস্কারটা আরো বেশি। শিক্ষার আলো না থাকা এখানে ধর্মের অপব্যবহার করে কি করে যে বলেন তো, এক অন্ধ ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ গড়ে তোলা হয়েছে। বুঝতে পারছেন, শিক্ষার ইয়া ব্যবহার না করে। 3 নম্বর দেখেন কি বলতেছে আমরা, বাঁচবার তাগিতে দেশান্তর। ঠিক আছে, বাঁচবার তাগিতে দেশান্তর। ঠিক আছে, দেখেন ক্ষুধার জ্বালায় এই অঞ্চলের মানুষ দিশেহারা হলে চারদিকে ছড়িয়ে পড়তো। ঠিক আছে, ক্ষুধার জ্বালায় এই অঞ্চলের মানুষ চারদিকে দিশেহারা ছড়িয়ে পড়তো। কেউ জাহাজের খালাসি হইতো, কেউ কলকাতায় যাইতো। দেখছেন, এরকম ভাবেই কিন্তু মসজিদ গারো পাহাড় অঞ্চলে গেছে। বুঝতে পারছেন বিষয়টা, মসজিদ গারো পাহাড়ে গেছে কেন, এই ক্ষুধার জ্বালায়। ঠিক আছে, তারপর দেখেন একটু আরবি ফার্সি শিখে দূর দূরান্ত গ্রামে গিয়ে মক্তব খুলে বসতো। মসজিদও এরকম ঘর ছাড়া মানুষদের মধ্যেই একজন, মসজিদও ঘর ছাড়া মানুষদের মধ্যে একজন, যার ফলে সে বাইরে যেতে বাধ্য হয়েছে। তারপর দেখেন এবার মোহাম্মদনগর গ্রামে মসজিদের নাটকীয় প্রবেশ। এবার মূল কাহিনীর শুরু দেখেন। দেখেন
মোহাম্মদপুর গ্রামে মসজিদের একটা প্রভাব দিয়ে শ্রাবণের এক তপ্ত দুপুরে মোহাম্মদপুর গ্রামের মানুষ নৌকা করে মাছ ধরতেছিল, তখন তারা দেখে এক অপরিচিত লোক রাস্তার পাশে চোখ বুজে হাত তুলে পরম আকুলতায় মোনাজাত করতেছে আর কাঁদতেছে। ধরেন আপনি কাউরে দেখলেন রাস্তার মধ্যে জায়নামাজ বিছায় নামাজ পড়তেছে, ঠিক আছে, আপনার কাছে আল্লাহ কত বড় বুজুর্গ, আগে এক দফা পিটায় নেবেন, তারপর নামাজ পড়ার জন্য কি রাস্তা লাগে? মেইন রোডে উঠে নামাজ পড়তে হয়, তোর জন্য কি জায়গা নাই? আর এরও এত বুজুর্গি দরকার নেই। তার এই অতি প্রাকৃতিক ও আধ্যাত্মিক ভঙ্গি দেখে সরল গ্রামবাসীরা কাজ ফেলে তার পাশে এসে জড়ো হয়। তারপর দেখেন গ্রামবাসীকে তিরস্কার, দেখেন অ্যাটাকটা কিভাবে করছে। মোনাজাত শেষ করেই মজিদ গ্রামবাসীকে কঠোর ভাষায় ধমক দেয়, মানে মোহাম্মদনগর গ্রামে গিয়ে, যে আপনারা জাহেল, বেএলেম, গুনাহগার। কি হয়েছে? সে দাবি করে গ্রামের পেছনে বাঁশঝাড়ের ঢাকা পড়ে এক প্রাচীন কবর এক মহান অলৌকিক পীর মুদাস্সির পীরের মাজার, মুদাস্সির পীরের মাজার। আর সেই গ্রামবাসী গ্রামবাসী সেই মাজারের কোনো যত্ন না নিয়ে পাপিষ্ঠের মতো দিন কাটাচ্ছে। দেখেন, এই বলছিলাম না, নামকরণ নিয়ে একটা গ্যাঞ্জাম লাগেছে মজিদ, এটা বুঝে নেন। মুদাস্সির শব্দের অর্থ কি জানেন? মুদাস্সির শব্দের অর্থ হচ্ছে চাদর পরিহিত ব্যক্তি, চাদর পরিহিত ব্যক্তি। এটা যেমন কোরআন শরীফ 29 পারা একটা সূরা আছে কিন্তু, ইয়া আইয়ুহাল মুদাস্সির। এখন দেখেন যত মানুষ মারা যায় সবাইকে আমরা কাফনের কাপড় পরাই কিনা? সবাই তো কাফনের কাপড় পরে, ঠিক না? তার মানে কি, যেই মানুষটাই এখানে আছে সেও কাপড় পরা আছে, তাহলে তাকে মুদাস্সির বলাটা ঠিক আছে, ঠিক না? আর একটু ভালো করে বুঝে নেন। যেমন একটা শব্দ হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ কি জানেন? আব্দুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এখন ধরেন বিষয়টা, আপনার একটা ধরেন মোবাইল চুরি হয়েছে, আপনারা কেউ জিজ্ঞেস করলে এই কে মোবাইলটা চুরি করছে, আপনার ফ্রেন্ড বললো আব্দুল্লাহ নিছে। আচ্ছা দেখেন, আপনার ফ্রেন্ড আসলে বলতেছে হচ্ছে কমন নাউন হিসাবে আব্দুল্লাহরে বলতেছে, যে আব্দুল্লাহ একটা কমন নাউন, এই হিসাবে বলতেছে কি যে কোনো আল্লাহর বান্দায় চুরি করছে। আপনি কি এটাকে কমন নাউন হিসাবে দেখতেছেন? আপনি তো এটা দেখতেছেন প্রপার নাউন হিসাবে, যে আমাদের মধ্যে যার নাম আব্দুল্লাহ সে চুরি করছে। কথাটা কি বুঝতে পারছেন ঝামেলাটা কোথায়? ঠিক মজিদ সেম কাজটা করছে। আমরা মুদাস্সির পীর দ্বারা বুঝতেছি কি? আমরা মুদাস্সির পীর দ্বারা বুঝতেছি হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? আর মজিদ মুদাস্সির পীর দ্বারা বুঝাইতেছে হচ্ছে কমন নাউন। এই ভণ্ডামিটা বুঝছেন, আল্লাহ মিথ্যা বুঝে কিন্তু। আচ্ছা, মাজার আর গ্রামবাসী সেই মাজারে কোনো যত্ন না নেয় পাপিষ্ঠের মতো দিয়ে তার গ্রামবাসীর মধ্যে অনুশোচনা তৈরি করছে সে। মুদাস্সির নামের রহস্য, আরবি মুদাস্সির নামের শব্দের অর্থ হচ্ছে আবৃত বা পরিচয়বিহীন, দুইটা অর্থই আছে, ঠিক আছে? কিন্তু কোরআন শরীফের ভাষায় হচ্ছে কি আবৃত, মানে চাদর পরিহিত ব্যক্তি। মজিদ বেছে বেছে এমন একটা নাম বাইছানে যার কোনো ঐতিহাসিক ভিত্তি খোঁজা সম্ভব নয়। প্রকৃতপক্ষে সেটি ছিল একটা সাধারণ পরিত্যক্ত কবর, যাকে মজিদ নিজের বাঁচার হাতিয়ার হিসাবে নিয়ে নেয়। এই হচ্ছে মোহাম্মদপুর গ্রামে মসজিদ ঢুকছে। এবার দেখেন গ্রামে মসজিদের কর্মকাণ্ডগুলো কি কি, মানে ইতিবাচক নেতিবাচক দুইটাই আছে। দেখেন এটা হচ্ছে মেনলি হচ্ছে ইতিবাচক, মানে পজিটিভ কাজগুলো মসজিদের পজিটিভ কাজ, এগুলো ভণ্ডামির লোকে কাজে লাগবে অনেক ক্ষেত্রেই। গ্রামে মক্তব স্থাপন, এটা তো অবশ্যই একটা পজিটিভ কাজ, গ্রামে মক্তব স্থাপন। আচ্ছা, তারপর দেখেন শিরালি মন্ত্র বা ব্যভিচার, এটা নিষিদ্ধকরণ। শিরালি মন্ত্র বা ব্যভিচার সম্পূর্ণ নিষিদ্ধ করা। ছেলেদের মধ্যে খতনার প্রচলন করা, গ্রামবাসীর মধ্যে ইসলাম প্রচার ও ভাবগাম্ভীর্য বজায় রাখা, বিধবা নারী রহিমাকে বিয়ে করা, এইটা তাকে আর বড় একটা এক্সপোজার দিছে, হ্যাঁ, যে বিধবা নারীকে সে বিয়ে করছে। খালেক ব্যাপারীর সঙ্গদান, গ্রামের বিচারে মসজিদের প্রভাব, গ্রামবাসীরা তার অনুগত, এগুলো হচ্ছে তার পজিটিভ কাজ। এই কাজগুলো করে সে কী করছে? মানুষের মনে স্থান করে নিছে, বুঝছেন? মানে আমরা বলতে পারি মনে স্থান, এই কথাটাও বলতে পারি, অথবা আমরা বলতে কি মানে প্রভাব বিস্তার, মানুষের মনে কি প্রভাব বিস্তার করে নিছে এই কাজগুলো করে, পজিটিভ কাজগুলো করে। এবার দেখেন মাজার কেন্দ্রিক ক্ষমতা রাজনীতিটা কিভাবে শুরু হয়। দেখেন মাজার কেন্দ্রিক লাল সালুর প্রতীক রূপ মসজিদ কবরটিকে পরিষ্কার করে চারপাশে ইটের দেয়াল গড়ে তুলে তার উপর একটা উজ্জ্বল লাল রঙের কাপড় বিছিয়ে দেয়। এই লাল কাপড়টাই হচ্ছে কি লাল সালু। এটা মূলত অন্ধবিশ্বাস, ভণ্ডামি ও ধর্মকে পুঁজি করে শোষণের প্রতীক। মাজারের চারপাশে দিনরাত মোমবাতি আর আগরবাতি জ্বলতে থাকে, যা সাধারণ মানুষের মধ্যে একটা অলৌকিক ভয়ের আবহ তৈরি করে রাখে। দেখছেন যে আপনি দেখবেন যে যত মাজার আছে না, দেখবেন মাজারের খাদেম থাকে, লোক থাকে, মানুষ এসব বিভিন্ন মান্যত করে। বাংলাদেশে আছে, ইন্ডিয়াতেও আছে এই টাইপের। খালেক ব্যাপারীর সঙ্গে সখ্যতা, দেখেন আমার ক্ষমতা বিস্তার করতে হবে, তো ক্ষমতা এবার হচ্ছে খালেক ব্যাপারী আমার। দেখেন
গ্রামের সবচেয়ে প্রভাবশালী ধনী ও নিষ্ঠুর মাতবর হচ্ছে খালেক ব্যাপারী। নিষ্ঠুর যদিও আমাদের গল্প নেই, কিন্তু এখানে আমরা লিখতেছি মজিদ বুঝতে পারে যে খালেক ব্যাপারীকে হাত করতে পারলে পুরো গ্রাম তার হাতের মুঠোয় চলে আসবে। মজিদ খালেক ব্যাপারীকে ধর্মীয় ক্ষমতার লোভ দেখায় এবং ব্যাপারী মজিদকে সামাজিক ও আইনি সুরক্ষা দেয়। এই দুইয়ের মিলে কি গ্রামের মধ্যে একটা ক্ষমতা তৈরি হয়, বুঝছেন? মজিদের প্রভাবটা ছিল ধর্মীয়, খালেক ব্যাপারীর ইয়াটা ছিল কি আইনি সুরক্ষা বলেন বা কি টাকা পয়সা। ওইটা মজিদের অর্থনৈতিক ও পারিবারিক সচ্ছলতা। অল্প দিনে মজিদ দান দক্ষিণার টাকায় মজিদের অভাব দূর হয়। তার ঘরে বড় বড় ধরনের গোলা, বড় ধানের গোলা উঠে, সে চাষের জমি কিনে। এরপর সে গ্রামের এক লম্বা চৌড়া কি বিধবা নারীকে বিয়ে করে। রহিমা মজিদকে ঈশ্বরের মতো ভক্তি করে, মাজারকে মনে প্রাণে ভয় করে। দেখছেন মানে কিভাবে কাজটা করছে, ফার্স্টে নাটকীয়ভাবে হচ্ছে মাজারে আসছে, মানে এলাকাতে আসছে, গ্রামবাসীর মধ্যে অনুশোচনা জাগ্রত করছে। তারপর কি মাজার কেন্দ্রিক মানুষের মধ্যে কি একটা মানে কি অলৌকিক একটা ভাব তৈরি করছে, বিয়ে শাদী করছে, সামথিং ইত্যাদি ইত্যাদি। মজিদের সাম্রাজ্যের দেখেন, মজিদের বিরুদ্ধে এবার মজিদের বিরুদ্ধাচরণ দেখে কি কি আসছে। মজিদের এই আধিপত্যের বিরুদ্ধে কি কি আসছে দেখেন। আউয়ালপুরের পীর বনাম মজিদ, মানে এটা ধর্মীয় দ্বন্দ্ব, আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা। হঠাৎ পাশের আউয়ালপুর গ্রামে এক নতুন পীরের আগমন ঘটে, যিনি নাকি সূর্যকে ধরে রাখতে পারে, নানা অলৌকিক কাজ করে। এরকম আছে লাইন যে সে নাকি জীবিত মরা মানুষকেও জীবিত করতে পারে, এই টাইপের। মোহাম্মদনগর গ্রামের মানুষ মজিদের মাজার ছেড়ে দিয়ে সে কি করে ওই পীরের দিকে ঝুঁকতে থাকে, মোহাম্মদনগর গ্রামের মানুষ। এতে মজিদের আয়ের উৎস এবং ধর্মীয় কি যে একতা বা আধিপত্য এটা কিন্তু কমতে থাকে। এবার মজিদ কি করছে, মজিদ সরাসরি সে পীরের সাথে মারামারিতে না গিয়ে কি করছে, মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে। মনস্তাত্ত্বিক যুদ্ধ বলতে কি বোঝাচ্ছে, যে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলতে বোঝাচ্ছে কি ধর্মীয় যে ভুলটা, আউয়ালপুরের পীরের যে ধর্মীয় যে ভুলটা হয়েছে এটা কিন্তু জনসম্মুখে দেখা দিচ্ছে। কিন্তু মজিদ সে প্রচার করে আউয়ালপুরের পীর আসলে খোদাদ্রোহী ইবলিশের চর, মনে আছে এটা কিন্তু বলছিল যে আউয়ালপুরের পীর খোদাদ্রোহী ইবলিশের চর। সে খালেক ব্যাপারী ও গ্রামবাসীদেরকে উত্তেজিত করে আউয়ালপুরের পীর নিয়ে যায়। আউয়ালপুর যায়, সেখানে পীরের প্রধান মতলুব খাঁর সাথে মজিদ তর্কে লিপ্ত হয় এবং অত্যন্ত সুকৌশলে প্রমাণ করে যে আউয়ালপুরের পীর কি মিথ্যাবাদী। ওই যে ভাদ্র মাসে ছায়া আসলি নিয়ে কহিন হয়েছিল না, চেঁচামেচি করতা হে কিসকা ওয়াস্তে টাইপের। এই ঘটনার পর মজিদের প্রতি গ্রামবাসীর যে বিশ্বাস সেটা আরও কি হয়, দৃঢ় হয়। আমেনা বিবি দেখেন, আমেনা বিবি দেখেন, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী ছিল আমেনা বিবি, নিঃসন্তান। 13 বছর বয়সে বিয়ে হলো, তার কোল খালি ছিল। অথচ ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবি প্রতি বছর সন্তানের জন্ম দিচ্ছিল। মাতৃত্বের এই তীব্র আকাঙ্ক্ষা থেকে আমেনা বিবি কি করছে, গোপনে আউয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া খাওয়ার ইচ্ছা করে। এইটা হচ্ছে মজিদের চোখে লাগছে। দেখেন মজিদ প্রতিশোধ নেয় কিভাবে। এই খবর মজিদের কানে পৌঁছালে, এই খবরটা পৌঁছাইছিল কে, ধলা মিয়া। এই খবর আমরা প্রত্যেকটা চরিত্র নিয়ে বিশ্লেষণ করব। পৌঁছালে সে তীব্র ক্ষুব্ধ হয়, কারণ তার অনুমতি ছাড়া অন্য পীরের কাছে যাওয়া মানে হচ্ছে মজিদের ক্ষমতাকে অস্বীকার করা। মজিদ আমেনাকে শাস্তি দেওয়ার জন্য এক পৈশাচিক ফন্দি আটে। সে দাবি করে যে আমেনার মনে পাপ আছে এবং তা পরীক্ষার জন্য তাকে রোজা রেখে কি করতে হবে, 7 বার মাজার কয়বার প্রদক্ষিণ করতে হবে, 7 বার প্রদক্ষিণ করতে হবে। আসলে এখানে ধর্মের কোনো ইস্যুই নেই, মজিদ নিজের স্বার্থ চরিতার্থ গিয়ে এই কাজটা করছে। নিষ্ঠুর পরিণতি, চড়া রোদে ঘুরতে ঘুরতে আমেনা বিবি মাজারের অজ্ঞান হয়ে পড়ে যান। মজিদ রায় যে আমেনার পেট অপবিত্র, তার কখনো সন্তান হবে না। মজিদ এই ধর্মীয় ফতোয়ার উপর ভিত্তি করে খালেক ব্যাপারী কি আমেনাকে কি করছে, তালাক দিয়ে দিচ্ছে। দেখছেন মানে শুধু আমেনার উপর নির্যাতন করেই সে ক্ষান্ত হয় নাই, কি করছে, ধর্মের অপব্যবহার করে আমেনাকে তালাক দেওয়াইছে। দেখছেন 3 নম্বর দেখেন আক্কাস। এই আক্কাস আর একটা বিদ্রোহী দেখেন। আক্কাস শহর থেকে সামান্য লেখাপড়া শিখে আসা গ্রামের এক আধুনিক যুবক হলো আক্কাস। সে গ্রামে একটা ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করতে চায় যাতে ছেলেমেয়েরা আধুনিক শিক্ষা হতে পারে। মজিদের চক্রান্তটা কি, মজিদ খুব ভালো করে জানতো মানুষ যদি কি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে মন থেকে অন্ধবিশ্বাস দূর হয়ে যাবে, আর এই অন্ধবিশ্বাস হলে মজিদ কি মাজারের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই মজিদ একটা সালিশ ডাকে, বুঝছেন, আক্কাসের নামে কি করে, সালিশ ডাকে। এখন দেখেন সালিশে মজিদ সরাসরি স্কুলে বিরোধিতা না করে বরঞ্চ কি বলে, স্কুলের চেয়ে কি মসজিদের বেশি প্রয়োজন, মক্তবের বেশি প্রয়োজন, এই কথাগুলো বলে। আমার আক্কাসের বৃদ্ধ বাবার দাড়ি না রাখার বিষয়টি তুলে সবার সামনে লজ্জিত করে আক্কাসরে, যে এই তোমার মুখে দাড়ি কোথায়, এই টাইপের। ধর্মীয় আবেগের কাছে আধুনিক শিক্ষার স্বপ্ন হেরে যায়। সমাজচ্যুত হওয়ার ভয়ে আক্কাস শেষ পর্যন্ত কি কয়, স্কুল করার সিদ্ধান্ত থেকে বাদ দেয়। তার মানে দেখেন মজিদের সাম্রাজ্য টিকা রাখার জন্য যেই 3টা বড় বড় চ্যালেঞ্জ আসছিল সে কিন্তু সেটাকে ওভারকাম করে গেছে। তারপর দেখেন জমিলার আগমন। হ্যাঁ এখানে আর কিন্তু মজিদ আর কিছু করতে পারে না। জমিলা দেখেন, জমিলাকে বিয়ে করছে কেন, দেখেন মজিদের কি নিজের স্ত্রী, মানে যেহেতু তার সন্তান হচ্ছিল না
সে কি করছে দেখেন, বংশ রক্ষার তাগিদ জেগে উঠে রহিমা নিঃসন্তান হয় মজিদ শহর সংলগ্ন এক অঞ্চল থেকে জমিলা নামে একটা কম বয়সী কিশোরীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে নিয়ে আসে। জমিলার আগমনে ছিল কি মজিদের পতনের বা মানসিক পরাজয়ের সূচনা। কিভাবে দেখেন, জমিলার আচরণ অবাধ্য ও চঞ্চল চরিত্র। জমিলা ছিল খাঁচায় বন্দি না হয় বুনো পাখির মতো। সে মাজারের অলৌকিক ক্ষমতাকে বিন্দুমাত্র ভয় পাইতো না, বরং মাজারের পাশে বসে চুল আশ্রাইতো। মজিদকে সে বুড়ো স্বামী ছাড়া কিছুই ভাবতো না, মানে মজিদের প্রতি ইয়ে ছিল না। নামাজ পড়তে পড়তে সে ঘুমিয়ে যেত। মানে মজিদের যেই ধর্মীয় যে কার্যকলাপগুলো সেগুলো মজিদ জমিলা সাপোর্ট করতো না। এবার দেখেন, মজিদ তার জীবনে রহিমার মতো অন্ধ অনুগত নারী দেখে অভ্যস্ত। জমিলার এই অবাধ্যতা তার অহংকারে আঘাত করে। সে জমিলাকে বশ করার জন্য মারধর করে এবং অমাবস্যার রাতে তাকে মাজারের ঘরের খুঁটির সাথে বেঁধে রাখে, যাতে পীরের ভয়ে সে সোজা হয়ে যায়। জমিলা দেখেন, মাজারের বুকে লাথি, এটাই হচ্ছে আসল বিষয়। যে পরদিন সকালে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা দেয়। রাতের ঝড়ে মাজারের ঘরের চাল উড়ে গেছে। মজিদ ভেতরে গিয়ে দেখে জমিলার বাঁধন আলগা হয়ে আছে এবং সে মাজারের উপর চিত হয়ে অচেতন অবস্থায় আছে, বুঝছেন, মানে পা দিয়ে আছে। চিত হয়ে বলতে কি, পা দিয়ে আছে, পা দিয়ে মাজারের দিকে পা দিয়ে। এখন এটাই হচ্ছে কথা, মাজারের যদি সত্যিকার অর্থে যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে কি, তাহলে হচ্ছে কি জমিলার প্রতি ইয়া হইতো না, যেমন পা দিয়ে রাখছে, মাজারের বেয়াদবি হইতো, মাজার প্রতিশোধ দিত না, কিছুই করতে পারেনি। সবচেয়ে বড় বিষয়, জমিলার একটা পা মাজারে কি বুকের উপর স্তব্ধ হয়ে আছে, আর মাজারে লাল শালের উপর লেগে আছে জমিলার অবাধ্য থুতু। এই দৃশ্যটি মজিদকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দেয়। মাজারের অলৌকিকতা যে কত বড় মিথ্যা তা জমিলার এই অচেতন পা ও থুতু প্রমাণ করে দেয়। এই ছিল মজিদের ভণ্ড সাম্রাজ্যের গেলে প্রকৃতির একটা চরম ঝড়। মানে বুঝতে পারছেন যে মাজার যদি এত ক্ষমতাশীলী যদি থাকতো তাহলে কি জমিলার কি এই যে ইয়াটা কি বলে এটাকে, থুতু আর পা যে মাজারের দিকে দিয়ে রাখছে, এটা কি মানে এটার প্রতিশোধ মাজার নিত, সোজা কথা এটাই। কিন্তু মাজারের আসলে কি কোনো ক্ষমতা নেই। এই হচ্ছে আমাদের পুরো বিস্তারিত। এবার দেখেন লাস্টে হচ্ছে দেখেন, গ্রামের মানুষ মাজারের সামনে এসে কান্নাকাটি করে, কখন যে প্রাকৃতিক বিপর্যয় এসে কান্নাকাটি করে। কিন্তু লাল শালু ঢাকা ভণ্ড মাজার তাদের ক্ষুধা মেটাতে পারে না। মানুষের মনে মাজারের প্রতি সন্দেহ ক্ষোভের উদয় হইতে থাকে। তারপর দেখেন, মসজিদের চরম অস্তিত্ববাদ। ক্ষুধার্ত গৃহহীন মানুষ যখন গ্রাম ছেড়ে পালাচ্ছে, মসজিদের স্ত্রী রহিমাও যখন ভয়ে কাঁপতেছে, তখন সে অটল। সে রহিমাকে ধমক দিয়ে বলে, বিশ্বাস না থাকলে খোদার দুনিয়ায় মানুষ খাড়ায় কিসের উপরে, মানে বিশ্বাসের পাথরে খোদায় সেই চোখ, একটা লাইন আছে, লাস্টের লাইনটা বলতেছে, বুঝছেন, ওটাকে অন্য ভাষায় লিখলাম যে বিশ্বাসের পাথরে খোদাই সেই চোখ, মানে সে বিশ্বাস করতেছে যে না, তাকে এসে আল্লাহ রক্ষা করবে। এই আর কি, যে সবাই মাজার ছেড়ে গেল বা ইয়া করলো, মসজিদ সেখানে যায় না। এই হচ্ছে পুরা নাটক উপন্যাসের মানে সামারি। এবার আসেন আমরা একটা সার কথা দেখি স্যার। লাল সালু একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয়ে যুগ যুগ ধরে শেকড়গাড়া অন্ধবিশ্বাস ও ভীতির সাথে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। যে গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্মব্যবসায়ী মসজিদ প্রতারণার জাল বিস্তার করে কিভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে, তার সেটাই কি লাল সালু উপন্যাসে তুলে ধরছে। এরপর ধরেন এই যে শ্রাবণ মাসে আসছে, মোনাজাতের ভঙ্গিতে আসছে, এগুলো আমরা অলরেডি কিছু কিছু করে পড়ায় ফেলছি। এটা এবার আমরা এই লাল সালু উপন্যাসের যতগুলো চরিত্র আছে সবগুলো চরিত্র নিয়ে আলোচনা করব। যতগুলো চরিত্র আছে, এটা স্পেশালি হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞানমূলক কোশ্চেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে আমরা একটু দেখি। মজিদ কেন্দ্রীয় চরিত্র, সকল ঘটনা নিয়ন্ত্রক, কুসংস্কার, শঠতা ও অন্ধবিশ্বাসের প্রতীক। মোহাম্মদপুর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করছে, সে সেখানে নিজের ক্ষমতা বিস্তার করতে শুরু করে। ক্রন্দনরতা মেয়ে তার খুব ভালো লাগে, ক্রন্দনরতা মেয়ে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি স্যার, মজিদ সম্পর্কে, যেহেতু মজিদের নেতিবাচক চরিত্রগুলা, মজিদের নেতিবাচক চরিত্রগুলা এটা বেশি তুলে ধরে। নেতিবাচক চরিত্র যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে বা কর্মকাণ্ড, এক নম্বর হচ্ছে দেখেন, মজিদের নেতিবাচক চরিত্রগুলোর মধ্যে আমরা দিতে পারি হচ্ছে হাসুনির মার প্রতি আকর্ষণ। হাসুনির মায়ের প্রতি আকর্ষণ, মানে মজিদ যদি এত ভালো এই যদি থাকতো তাহলে হাসুনির মার ওই যে পিঠ খালি দেখে তাকায় ছিল ইত্যাদি। এরপর আসেন আমেনা বিবিকে তালাক দেওয়া। ইভেন আমেনা বিবির দিকে কিন্তু খারাপ চোখেও তাকাইছিল। আমেনা বিবিকে তালাক, এটা একটা নেগেটিভ চরিত্র, তালাক দেওয়া। আচ্ছা, এরপর আসেন আক্কাসকে স্কুল করতে না দেওয়া। আক্কাসকে স্কুল করতে না দেওয়া, 4 নম্বর।
বুড়োর পারিবারিক বিষয়ে, বুড়োর পারিবারিক বিষয়ে, ওই যে বুড়ার বিচার করছে না, বিষয় কি বিষয় নাক গলানো, নাক গলানোই দিলাম, নাক গলানো। 5 নম্বর আমরা দিতে পারি হচ্ছে যে জমিলাকে অত্যাচার, জমিলাকে অত্যাচার। এই জিনিসগুলো হচ্ছে কি মসজিদের নেতিবাচক চরিত্রগুলোর মধ্যে অন্যতম। এগুলোর পক্ষে যুক্তি বিচুক্তি দরকার নেই, আমাদের পরীক্ষায় পাশ করা দরকার, শেষ, এত দরকার নেই। এবারে রহিমা, মসজিদের প্রথম স্ত্রী, শক্তিমত্তা তার বাহিরের রূপ, কিন্তু প্রকৃতপক্ষে ঠান্ডা ও ভীতু প্রকৃতির মেয়ে, স্বল্পভাষী ও মসজিদের একান্ত অনুগত। গ্রামের লোকেরা তারই অন্যতম সংস্করণ। হলুদ কালার করে দিচ্ছে জ্ঞানমূলকের জন্য। রহিমা এই গ্রামের মেয়ে, ছোটবেলায় নাকে নোলক পরে হলদি শাড়ি পেঁচিয়ে পরে ছোটাছুটি করতো, যা সবার মনে আছে। রহিমা 12 বছর মসজিদের সাথে সংসার করছে। কত বছর? 12 বছর মসজিদের সাথে সংসার করছে। তারপরও মসজিদের বাচ্চা কাচ্চা হয় নাই দেখে সে জমিলারে বিয়ে করছে। মসজিদের প্রতি রহিমার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, বিশ্বাস পর্বতের মতো অটল। সেই মসজিদের ঘরের খুঁটি। জ্ঞানমূলক কোশ্চেন। জমিলা, মসজিদের দ্বিতীয় স্ত্রীর, চঞ্চল প্রকৃতির মেয়ে। প্রথম দেখা মসজিদকে দুলার বাপ মনে করে। মসজিদের আচরণ তার কাছে ভালো লাগে না। জিকিরের সময় সে বাড়ির বাইরে চলে আসে, সবাই তার দিকে চেয়ে থাকে। হুজুরের বউ ঘোমটা ছাড়া বাইরেছে, বুঝেন না, সবাই দেখতে থাকে। মসজিদ তাকে ঝি বলে সম্বোধন করে তাড়িয়ে দেয়। মসজিদের ধারণা তাকে জিনে আসর করছে, তাই তাকে মাজারের সাথে আটকে রাখে। খালেক ব্যাপারী, প্রতিনিধিত্বশীল চরিত্র, তার কাঁধে গ্রামের সব দায়িত্ব। মসজিদের অন্যতম সহায়ক। মসজিদ নির্মাণের 12 আনা খরচ দেয় মসজিদ নির্মাণের। আর এই মসজিদটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে শেষ হয়। এই মসজিদ নির্মাণটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে শেষ হয়। কেন 12 আনা খরচ দেয়? হচ্ছে আমেনা বিবি আছে না, আমেনা বিবির যে তালাক দিছিল না, আমেনা তালাক, আমেনা বিবির তালাকের যে দুঃখটা, এটা বোঝার মানে দূর করার জন্য। আমেনা খালেক ব্যাপারে রূপবতী প্রথম স্ত্রী। রহিমার মতো সেও নিঃসন্তান, তাই আউয়ালপুরের পীরের পানি পড়া খেতে চায়। মজিদ তা জানতে পারে এবং নিজের স্বার্থ চরিতার্থ করতে খালেক ব্যাপারী দিয়ে স্ত্রীকে তালাক দিতে বাধ্য করে। যৌবনে থোতা মুখে তাল গাছ দেখে বুঝতো সে জামাইয়ের বাড়িতে আছে। মানে অল্প বয়সে বিয়ে হয়েছে তো রাস্তা চিনত না, ওই তাল গাছ দেখে মনে পড়তো, ও আচ্ছা আমার জামাইয়ের বাড়ির কাছাকাছি আমি আসছি, এই টাইপের। তানু, খালেক ব্যাপারী দ্বিতীয় স্ত্রী। প্রতি বছর আস্তে আস্তে সন্তান জন্ম দেয় বলে আমিনা বিবির সহ্য হয় না। পীর সাহেব, আউয়ালপুরের পীর। কোথা থেকে আসছিল দেখেন? ময়মনসিংহের কোনো এক অঞ্চল থেকে বংশানুক্রমে এখানে বাস শুরু করছে। একসময় তার চোখে আগুন ছিল, মানে চোখে আগুন মানে বুঝলেন, তেজের কথা বলতেছে, তেজ, রাগ। সে গাছে উঠে বসে থাকে ওয়াজ করার সময়। তার মুরিদদের ধারণা তিনি সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারে, আর এইটাই কিন্তু মজিদ ভুল প্রমাণ করে। মৃত মানুষকে জীবিত করতে পারেন। মহাবত্তকর লোকেরা আউয়ালপুরের আক্রমণ করতে গেলে তিনি তার প্রতি আক্রমণ করে না। এর প্রধান কারণ হচ্ছে তার দুর্বল অবস্থা। মানে মহাবত্তকর গ্রামের সাথে তিনি কি করতে চান না? মারামারি করতে চান না। এই বয়সে দাঙ্গা হাঙ্গামা ভালো লাগে না। তিনি উদারতা দেখিয়ে বলেন, কুত্তা তোমারে কামড়ায় লেগে তুমিও কি কুত্তারে কামড়াইবা? এই উদারতা দেখায় বলতেছে। ধলা মিয়া, তানু বিবির বড় ভাই, বোকা কিসিমের মানুষ। বোন জামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নড়ার নাম করে না। এই জন্য তাকে বলে পরগাছা মুরব্বী। দেখছেন ধলা মিয়ার কি বলে? পরগাছা মুরব্বী। ব্যাপারীর সামনে কথা বলতে অস্বস্তি করে, পালাই পালাই ভাব থাকে, পরগাছা মুরব্বী। খালেক ব্যাপারী তাকে আউয়ালপুরের পীরের কাছে পানি আনার জন্য পাঠায়, কিন্তু সে মসজিদের কাছে সব বলে দেয়। মসজিদের ঘুষ দেওয়ার প্রস্তাব করে। দেখছেন সবগুলো জ্ঞানমূলক কোশ্চেন। বুড়োর মতন সেও কি লম্বা ডেঙ্গা মানুষ। মোদাব্বের মিয়া, আক্কাসের বাবা, রাগ উঠলে তোতলায়। এই রাগ উঠলে কে তোতলায়? মোদাব্বের। আক্কাস কি কে আছে দেখে, গ্রামের শিক্ষিত যুবক, অনেক দিন বিদেশে ছিল। করিমগঞ্জের স্কুলে নিজে ইংরেজি পড়ছে। পাট বা তামাকের আড়তে চাকরি করে টাকা পয়সা জমায় ফিরছে। ছোটবেলা সে থেকে উচক্কা ধরনের, উচক্কা মানে বুঝেন একটু বেয়াদব ধরনের পোলা ছিল, মুরব্বি টুরব্বি মানে না। ছোটবেলা থেকে সে কিন্তু উচ্চুক্কা ধরন। করিমগঞ্জে গিয়ে বড় পোস্টের কাউকে ধরে সরকারের কাছে সাহায্যের জন্য পাঠায়। গ্রামে স্কুল বানাইতে চায়, কিন্তু মসজিদটা হইতে দেয় না। আক্কাসের বাবা মোদাব্বের মিয়াও স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে। দেখছেন কোথায় গেছে, কোথায় লেখাপড়া করছে, সবকিছু এখানে জ্ঞানমূলক চলে আসছে। দুদু মিয়া, 7 ছেলের বাপ। মজিদ তাকে কালেমা জানার কথা জিজ্ঞেস করে, সে ঘাড় ঘুরে আদা পাখা মাথা চুলকায়। মুখে তার লজ্জার হাসি, চোখ পিট পিট করে, মাথায় যেন সিট। দুদু মিয়া। মজিদ তাকে ব্যাপারীর মক্তবে কালেমা শিখার আদেশ দেয়। কারণে অকারণে খাইতে না পাও। ওরে জিজ্ঞাসা করে, কালেমা জানোস? খাইতে পাই না রে ভাই। তুই কালেমা জানার লগে খাওয়ার কি সম্পর্ক? দুদু মিয়ার ছেলে বাপের অবস্থা দেখে হাসে। বাপের মাথা নত করার ভঙ্গিটা তার কাছে গাদার ভঙ্গির মতো লাগে। দুদু মিয়ার ছেলে বাপে যেভাবে মাথা নত করে আছে, দুদু মিয়ার ছেলে দেখে মনে হচ্ছে গাদা মাথা নিচু করে আছে।
নানি বুড়ি আগামী বছর যখন তানু বিবির কোলে সন্তান আসবে তখন কি ট্যাট, তখন তার ডাক পড়বে, মানে দাই মা বলে না, দাই মা, ওই টাইপের। হাসুনির মা তাহের কাদের রতনের বোন। এই হাসুনি কিন্তু হচ্ছে ছেলের নাম, হাসুনি কিন্তু হচ্ছে ছেলের নাম, মেয়ে না। রহিমা ধান বানার কাজে সহায়তা করে, তার স্বামী মারা গেছে, ধান খেতে তাজা রঙে তার মনে পুলক জাগে, মানে যখন বাড়ির মধ্যে ধান উঠে তখন তার আবার বিয়ে করার ইচ্ছা জাগে, আবার বিয়ে করার ইচ্ছা হয় কিন্তু করে না। ঝড় এলে তার হই হই করা অভ্যাস, ওই যে গরু ছাগল কই গেল রে, এই মোরগ কই গেল, এগুলা। রহিমা তার মোটা তাজা ছেলে, দেখছেন, হাসুনি কি তাহলে ছেলে, মোটা তাজা ছেলে হাসুনিকে পুষ্টি রাখতে চায়, মানে পালক রাখতে চায়। তাহের কাদের হাসুনির মার ভাই, তাদের বুড়ো বাবা বুড়িমাকে চেলা কাঠ দিয়ে মারতে এলে তারা তা প্রতিরোধ করে, দাঁড় নিয়ে তারা মার স্বীকার করে। এদের বুদ্ধি বিবেচনা থাকলেও এরা স্বার্থর ঘোরে ঢাকা, কারণ কি এরা কার পক্ষে কথা বলে, বাবার পক্ষে কথা বলে, এরা বাবার পক্ষে কথা বলে, মায়ের পক্ষে না। রতন তাহের কাদের কনিষ্ঠ ভাই। বুড়ো তাহের কাদের হাসুনির মা তার সন্তান, ড্যাঙ্গা দীর্ঘ মানুষ। মজিদের কাছে হাসুনির মা বুড়ো সম্পর্কে বিচার দেওয়া হাসুনির মাকে মনের আশা পিটায়, মানে বুঝারেন বুড়ো কেন তার মেয়েকে পিটায়, কে যে তার মেয়ে নিজের পারিবারিক বিষয়গুলো কেন হচ্ছে মজিদের কাছে শেয়ার করছে, যেহেতু হাসুনির মা মজিদের বাড়িতে কাজ করতো, পারিবারিক বিষয়গুলো তুই কেন মজিদের সাথে শেয়ার করছো, এই লেগে হচ্ছে ইচ্ছা মতো পিটা। এই জন্য তাকে বিচারের সম্মুখীন হইতে হয়। মজিদ এই বিচারের রায় দেয়। একদিন সন্ধ্যায় কোথায় যেন হারিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। বুড়ো সম্পর্কে কি বলা হয়েছে, এককালে বুদ্ধিমান লোক ছিল, বৈমাত্রীয় ভাইদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ ঘটিয়ে আছে, নিঃসঙ্গ হয়ে গেছে। বুড়ি তাহের কাদেরের মা যৌবনকালে হাসি খুশি ছটফট উর্নি মেয়ে ছিল, এই যে এটা অনেকেই পারে না, উর্নি মেয়ে ছিল কে, বুড়ি। একসময় চড়ুই পাখির মতো নাচতো, খইয়ের মতো কথা ফুটতো তার মুখ দিয়ে। একসময় তার চরিত্র নিয়ে গ্রামবাসীর অপবাদ দেয়, যা বুড়ো বিশ্বাস করে। এখন এই বৃদ্ধ বয়সে তার দেহ মন পড়ে গেছে। বুড়ো হাসুনির মাকে প্রহার করতে গেলে সে উঠোনে পা ছড়িয়ে দিয়ে বিলাপ শুরু করে। বুড়ো নিরুদ্দেশ হলে বুড়ি নিশ্চুপ হয়ে যায়। খেলোয়াড় চলে গেছে, তাই খেলবে কার সাথে, এই লাইনটা মানে ঝগড়া করার লোক চলে গেছে, এখন ঝগড়া করবে কার সাথে, এটা। সোলেমনের বাপ মজিদের সবাই অশীতিপর বৃদ্ধ সোলেমনের বাপও ছিল, সে ছিল হাঁপানি রোগী। মজিদের মাজার আবিষ্কারের সময় সে দম খিচে লজ্জায় চোখ নত করে থাকে, বুঝছেন, সোলেমনের বাপ। কানুর বাপ মজিদকে এক সিলিম তামা কিনে দেয়। মতলব খা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, আর কি পীর সাহেবের কি পুরনো মুরিদ, এই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টকে মতলব খা। খালেক ব্যাপারী হচ্ছে চেয়ারম্যান, আর মাতবর হচ্ছে রেহান আলী। জনৈক লোক যাকে মজিদ ধানের কথা জিজ্ঞেস করে, সে ঘাড় চুলকে নীতিবিতি করে, যাই হয়েছে তাই যথেষ্ট। ছেলেপুলে নিয়ে দুই বেলা খেতে পারার কথা বলে সে। কোনো না কোনো একটা কথায় মজিদ বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে। আচ্ছা, কোনো একটা কথায় বলতে আগলপুরের পীরের কথা বলে। খনকার মোল্লা সমাজের জানাজা পড়ায়, এই যে সমাজের জানাজা পড়ায়। ইভেন হাসুনির নানি, মানে হাসুনির মার জানাজা পড়ানোর কথা ছিল তার, তার বাড়ির সামনে মূর্তি নজরে পড়ে। সরকারি কর্মচারী, তিনি বাইরে বিদেশি, এই যে তার কাছ থেকে কিন্তু মজিদ কি পায়, মানে উপন্যাসের সূত্র কিন্তু এই ইয়াটাই। ভেতরে মুসলমান, তিনি গ্রামে পরদাদার আমলের কিছু কবরের কথা বলেন। রেহান আলী গ্রামের মাতবর। মজিদ যখন লোকদেরকে গালাগাল করে তখন সেও ছিল। জোয়ান মদ্য কালুমিয়া মজিদের গালাগাল শুনে লজ্জায় মাথা হেট করে থাকে। সমীর উদ্দিন কোচবিদ্ধ হয়ে মারা যায়। তার রক্তাক্ত দেহ দেখে আবেদ জাবেদের মনে দানবী উল্লাস হওয়ার কথা, কিন্তু তারা পাথর হয়ে যায়। এটার মানে বুঝানেন, মানে মোহাম্মদনগরের গ্রামটা হচ্ছে কি বাংলাদেশের একটা জেলার মতো, বললাম না। তো এরা মারামারি করা কোনো বিষয় না, একজন আরেকজনে মাইরা ফেলবে, মাথা কাটা ফেলবে, এটা তাদের কাছে কোনো ইস্যুই না। এই গ্রামের মানুষরাই আবার দেখা যায় যখন ধান হয় না তখন তারা কান্নাকাটি করে, বুঝানেন, মানে মানুষ মেরে ফেললে যেখানে যাদের চোখ দিয়ে পানি বের হয় না, তারাই কি না ধান বা ফসল কম হলে তারা কি করে, কান্নাকাটি করে, হতাশ হয়ে যায়, এটা বলতেছে। কালু মিয়া আউয়ালপুরের সংঘর্ষে লিপ্ত হলে তার মাথা দুই ভাগ হয়ে যায়, ফলে সে বেদনায় গোঙায়। সুনুর বাপ মরণ রোগের যন্ত্রণা পাচ্ছে, মরণ রোগে। মজিদ কি রহিমা তার জন্য দোয়া করে, দেখছেন যতলে। খেতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, রহিমা তার জন্য দোয়া করে। খ্যাংটা বুড়ি, মাথায় সনের মতো চুল, তার কেউ নেই, তার ছেলে জাদুর মৃত্যুর কারণে মাজারে এসে বিলোপ করে এবং খোদার বিরুদ্ধে নালিশ করে যে আমার ছেলে মরে গেছে গা, আমার ছেলেটা ফেরত দে। মজিদ তাকে বোঝাতে চেষ্টা করে, সে 5 পয়সা মসজিদের দিকে ফিক্কা মারে যে তোর আল্লাহরে মানে ওর কথা আর কি, যে তোরে 5 পয়সা দিলাম, তুই আমার ছেলের আগে ফেরত দে, এই টাইপের। আসলে মানুষ মারা গেলে তো কেউই ফিরে আনতে পারবে না। মোদাস্তের পীর, নাম না জানা পীর, যাকে ঘিরে মসজিদের যত ভণ্ডামি। কম্পাউন্ডার করিমগঞ্জ হসপিটালে, মসজিদ তাকে কি মনে করছে, ডাক্তার মনে করছে।
মজিদ তাকে ডাকতেন, ভাং গাঁজা খাওয়া, হাড় গিলে চেহারা তার, 2টা পয়সার লোভে তার চোখ চকচক করে থাকে। এই হচ্ছে লাল সালু উপন্যাসের যতগুলো চরিত্র, তাদের জ্ঞানমূলক ব্যাখ্যা এখানে আমি দিলাম। এবার দেখেন গুরুত্বপূর্ণ এমসিকিউ আসার মতো, যে তথ্যগুলো আমাদের এমসিকিউ আসার মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তথ্যগুলো আমার এমসিকিউ আসতে পারে সবগুলো দিচ্ছি। দেখেন, উপন্যাসে রেলগাড়িকে তুলনা দেওয়া হচ্ছে অজগর সাপের সাথে। অজগর যারা নলি বানিয়ে মানে জাহাজের খালাসি বানিয়ে বেশি পড়ে, তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। গ্রামের মানুষ আসল জিনিস, মানে বদনা না হলে বিদেশে এক পাও চলতে পারে না। দেখবেন শুরুতেই আছে গ্রামের মানুষ কি করে, আমরা যেমন এখন কি করি মোবাইল বা চার্জার নিই না, ওইখানে গ্রামের মানুষ আগে বদনা নিয়ে ঘুরতো। ছোকরা বয়সী অনেকের গলায় ঝোলানো তাবিজের থোকা ছাড়া আর কোনো বস্তু থাকে না। বয়স হলে এরা কিছু আর হোক শক্ত করে লুঙ্গির গিরিটা দিতে শিখে। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছিল। এটা ভোরবেলা মক্তবে জোরে পড়া হয় বলে একে খোদা তালার বিশেষ দেশ মনে হয়। ল্যাংটা ছেলে আমসিপাড়া পড়ে, গোফ উঠতে না উঠতে কোরআন হেফজ শেষ করে ফেলে। গারো পাহাড়, মসজিদ কোথায় ছিল? গারো পাহাড়ে। গারো পাহাড়ে দুর্গম এলাকায় তৈরি করা হয় কিসের মসজিদ? বাঁশের মসজিদ, যেখানে মসজিদ গেছিল। দূর জঙ্গলের বাঘ ডাকে, কখনো বা হাতির দল কুদে নেমে আসে। কুদে মানে বুঝেন তো, মানে জোর করে লাফায় দৌড়ে নেমে আসে। শেরপুর অঞ্চল ধরেন। নিরাগ পড়েছে শ্রাবণের শেষ দিকে, এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বের হয়। কোথাও একটা কাক আর্তনাদ করলে মনে হয় আকাশটা যেন চটের মতো ছিঁড়ে গেল। মানে কাকের আর্তনাদের কারণে যে প্রতিধ্বনি হয় ওরকম, চট ছিঁড়া ফেলে যে প্রতিধ্বনিটা হয় ওই টাইপের। মজিদকে প্রথম দেখতে পায় তাহের কাদের। কে দেখছে ফার্স্টে? তাহের কাদের। তারা তখন নৌকা নিয়ে কোচ বা বর্ষা দিয়ে মাছ শিকার বের হয়। মাছ ধরতে ধরতে মতিগঞ্জের সড়কে পৌঁছায়। কোথায়? মতিগঞ্জের সড়কে। সেখানেই প্রথম মজিদকে মোনাজাতের ভঙ্গিতে দেখা যায়। মজিদ সেখান থেকে উত্তরে মহাব্বতর গ্রামের দিকে যায়। সেই গ্রামে তাহের কাদের বাড়ি অবস্থিত। তাহলে দেখেন মতিগঞ্জের সড়ক থেকে কোন দিকে বাড়ি? উত্তর দিকে। মসজিদের প্রথম সভায় অতিশীপর বৃদ্ধ সোলেমনের বাপও ছিল। তিনি হাঁপানি রোগী ছিলেন। মোদাস্তের পীরের মাজার সংক্রান্ত সে কিছুই জানেন না। মসজিদ ছিল গারো পাহাড়ে, মধুপুর গড় থেকে 3 দিনের পথ। মধুপুর অঞ্চল থেকে গারো পাহাড় কত? 3 দিনের পথ। স্বপ্নাদেশে সে মহাপদ্ম গ্রামে আসে। মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত। দেখেন তাহলে মাজারটাকে কিসের সাথে তুলনা দিচ্ছে? মাছের পিঠের সাথে আবৃত নশ্বর জীবনের প্রতীকটির পাশে মসজিদের জীবন পদে পদে এগিয়ে চলে। এটা মানে বুঝছেন? এটার মানে বুঝছে মাজারটা যত বেশি মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সি পাচ্ছে, মসজিদও তত টাকা পয়সা কামাইতে পারতেছে। মাজারের উন্নতি হইতেছে, মসজিদের উন্নতি হইতেছে। গারো পাহাড়ে শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ করে মসজিদ শিউরে উঠে যে একসময় গারো পাহাড়ে আসছিলাম, কি যে কষ্ট করতে হইছে। মসজিদ যখন গারো পাহাড়ে না ইমাম হিসাবে ছিল, অনেক কষ্ট করে চলতে হইতো। ওটা মনে হলে তার মানে গা কেঁপে ওঠে। মসজিদের কোরআন তেলাওয়াত করার স্বর বেশ সুমধুর। তার কোরআন তেলাওয়াতকে হাসনা হেনার মিষ্টি মধুর গানের সাথে রয়েছে। কিসের সাথে? হাসনা হেনার মিষ্টি মধুর গানের সাথে। গ্রামের মানুষেরা প্রচুর পরিশ্রম করে। অগ্রহায়ণের শীতে খোলা মাঠে হাড় কাঁপায়। কার্তিকে পানি সরে এলো, কচুরিপাড়া জড়িয়ে থাকে জমিতে। কালবৈশাখীর কারণে কোচ বিদ্ধ হয়ে নিহত সমীর উদ্দিনের রক্তাক্ত দেহ দেখে আবেদ জাবেদের খুশিও থাকলেও তারা শোকে পাথর হয়ে যায়। কারণ কি? তারা মসজিদের মাধ্যমে কি খোদার ভয় জাগে। মানে বুঝছেন? মানে আগে যদি প্রতিপক্ষ কেউ যদি মারা যেত, প্রতিপক্ষ কেউ মারা গেলে তারা খুশি হইতো। এখন মসজিদ এসে কি করছে? না, কেউ মারা গেলে খুশি হওয়া যাবে না, কান্নাকাটি করতে হবে। এই যে সমাজের মধ্যে একটা পরিবর্তন হয়েছে। মসজিদ সেন দৃষ্টিতে ধান কাটা দেখে। সেন দৃষ্টি মানে হচ্ছে বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে। কিন্তু গ্রামবাসীর মতো পুলক জাগে না তার অন্তরে। গ্রামবাসী কি করে? ধান কাটতে কাটতে গান গাইতে থাকে। মসজিদের মতে এরকম কোনো কিছু করা ঠিক না। বা এরকম যে ধান আল্লাহ সৃষ্টি, আল্লাহ দিছে, এই বছর ধান বেশি হয়েছে, আগামী বছর ধান কমও হইতে পারে, এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার। মসজিদ ধরাছোঁয়ার বাইরে তার যোগসূত্রকে রহিমা। তাহের কাদের ও রতনের বোন হাসুনির মা। সে ধান বানার কাজ করত। বুড়া বুড়ির ঝগড়ার কারণে সে নিজের মৃত্যুর আকাঙ্ক্ষা করে। রহিমার কাছে তার ভাইদের বুদ্ধি বিবেচনা থাকলো, তারা কি স্বার্থের ঘরে ঢাকা। বাবার জমি আছে বিদায় তারা কার পক্ষ নেয়? বাবার পক্ষ নেয়। দেখছেন উপন্যাসের A to Z সব পড়া দিচ্ছি। এককালে বুড়ো বুদ্ধিমান লোক ছিল, বইমাত্র এক ভাইয়ের জায়গা নিয়ে জমি জমা করে সে আজ নিঃস্ব। বুড়োকে কি বলছে মজি? দেখেন, বুড়ো হচ্ছে শয়তানের খাম্বা। তার অন্তরে কুটিলতা, অবিশ্বাস, কারণ বুড়াই মসজিদে বিশ্বাস করে না। সাধারণ গালাগাল দিয়ে বুড়োকে খেপানো যাবে না বললে বুড়ি কি করে? সন্তানদের জন্ম নিয়ে প্রশ্ন করে যাতে বুড়োর আত্মায় গিয়ে খচ করে লাগে। এটার মানেটা একটু বুঝে নেন। এটার মানেটা হচ্ছে বুড়ি যৌবনকালে বুড়ির চরিত্র নিয়ে কোশ্চেন উঠছিল, বুড়ির চরিত্র নিয়ে। কারণ বুড়োর সাথে একজনের বিরোধ ছিল,
তো বুড়ির চরিত্র নিয়ে কোশ্চেন উঠছিল। তো যা কিছু রটে তার কিছু হলেও ঘটে, এরকম একটা কথা আছে। তো এই কথাটা বুড়ো মানে মানে বিশ্বাসও করছিল, মৌনভাবে বিশ্বাসও করছিল। কিন্তু বুড়িরে জিজ্ঞেস করছে, বুড়ি বলছে না এমন কিছুই হয় না, কিন্তু বুড়া বিশ্বাস করছিল। মনের মধ্যে একটু খসখসান, নিজের বউ নিয়ে একটা কথা বলছে, কেমন লাগে বিষয়টা। বুড়ি ওই সময় সহ্য করে গেছে জোয়ান কালে, যে ঠিক আছে আমার যা বলছে আমি মাপ চাই ইত্যাদি ইত্যাদি, মিথ্যা কথাগুলো বুড়ি সহ্য করেছে। এখন তো বয়স হয়ে গেছে, এখন বুড়িরা সেই যৌবন কাল নাই, এখন জামাইয়ের লাগে তো ঝগড়া লাগতে হইব, ঝগড়া লাগার কোনো কারণ লাগবে তো, গালাগালি করে। বুড়া কোনো ইয়া করে না, কি বলে এটারে, কোনো পাত্তা দেয় না, বুড়ি গালাগালি করুক। কিন্তু যখন দেখে আর পারে না, বুড়া ঝগড়া লাগে না, তখন গালাগালি করে, কি এই এই যে তোর পোলাপানিগুলো আছে না, এটা একটাও তোর না, এটা আরেকজনের। ওই যে মনে আছে যৌবনকালে তার চরিত্র নিয়ে কোশ্চেন করছিল, চিন্তা করেন কি নিয়ে গালাগালি করতেছে, যে এই পোলাপানি একটাও তোর না। তখন বুড়া খেপ্পা দেখা, কি কি কস ধরনের মানে পিড়া পিড়া বুড়িরে পিড়া চেলা কাট দিয়া পিড়াইতে আসে। এই দেখেন গালাগালি করে বুড়োর খেপানো যায় না বলে বুড়ি সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন করে, ফলে বুড়োর আত্মায় খচ করে লাগে। 2 বা 3 বছর অন্তর অন্তর মাজারের গাত্রা বর্ণন করা হয়। কয় বছর পর পর? 2-3 বছর পর পর মাজারের এই ইয়াটা চাদরটা বদলানো হয়, ব্যাপারী সেই খরচ দেয়। মসজিদ পুরনো গাত্রাবরণটি বেশ চড়া দামে বিক্রি করে। বুড়ির মুখে জন্মের কথা শুনে হাসুনির মার কান লাল হয়ে ওঠে, বুকে যন্ত্রণা হয়, তাই রহিমাকে কথাটি বলে। কন্দনরতা মেয়েকে দেখতে মজিদের ভালোই লাগে, বুঝছেন। মজিদের বুড়োর বাড়ির খবর মজিদে অন্তরের শক্তি দিয়ে জানতে পেরেছে, এটা বুড়ো বিশ্বাস করে না। হাসুনির মা রহিমার মাধ্যমে মজিদের কাছে বুড়োর ব্যাপারে বিচার দেওয়ায় বুড়ো কি করছে, রহিমার মারে প্রাণের আশ মিটায় পিটায়, ফলে মজিদ বুড়োর বিচার করে। তারপর দেখেন ঝড়ে মোহাম্মদনগরের সর্বোচ্চ তাল গাছটা বন্দি পাখির মতো আশ্রাইতে থাকে। যেদিন মোহাম্মদনগর গ্রামে প্রচণ্ড ঝড় হয়, সেদিন বুড়ো মানে তহুর বাবা তার মেয়ে হাসুনির কাছ থেকে চিড়া গুড় খায়, মেয়ের কাছ থেকে। মজিদের কথা মতো হাসুনির মার কাছে মাফ চায়, তারপর চিরতরে হারিয়ে যায়। মজিদ হাসুনির মাকে বেগুনি রঙের শাড়ি কিনে দেয়, যেটাতে রহিমা মনক্ষুণ্ণ হয়, কিন্তু সে মুখে কোনো কিছু প্রকাশ করে না। গৃহস্থের গোলায় ধান যখন ভরে ওঠে, তখন দেশময় পীরদের সফর শুরু হয়। এই সময় তারা খাতির যত্ন ভালো হয়। কখন তাহলে পীররা আসা শুরু করে? যখন গৃহস্থের গোলায় কি ধান উঠে, বুঝছেন। যখন মানুষের কাছে টাকা থাকে, তখনই পীর সাহেবরা আসে। বনু মুস্তালিকের বিরুদ্ধে লড়াই, এটা একটা আছে, এটা হচ্ছে বুড়োর যখন বিচার করতেছিল, তখন মজিদ কি কোরআনের আয়াত দিয়ে বুড়োরে বুঝাচ্ছিল, তখন এই ঘটনাটা আছে। দেখেন বনু মুস্তালিকের বিরুদ্ধে লড়াই করে আসার পথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দলচ্যুত হয়ে পড়ে। পরে একদল সিপাহী তাকে উদ্ধার করেন, কিন্তু তার নামে অপবাদ ছড়ানো হয়, যারা সূরা আন-নূরে কি মজিদ বর্ণনা করছেন। সূরা আন-নূরের মধ্যে আছে। সকলকে মিয়া বলে ডাকা মজিদের অভ্যাস, কি বলে ডাকে? মিয়া বলে। গ্রামবাসীর বড়াই করা অভ্যাস, মানে গ্রামবাসীর কাছে কি জানেন, বড়াই করা। কারো 50 মণ ধান হলে সে 100 মণের কথা বলে বড়াই করে, কিন্তু মজিদের সামনে বড়াই করা তো দূরের কথা, ন্যায্য কথা বলতে সংকোচ বোধ করে, বুঝছেন। মজিদের সামনে মজিদ রুহানি তাকত নেই বলে অন্তরে দীনতা বোধ করে। মজিদ কালুর বাপকে এই মিথ্যা বলে যে করিমগঞ্জের ডাক্তার মজিদের মুরিদ, তাই তার খুব খাতির যত্ন করছে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলব খা আউয়ালপুরের পীরের মুরিদ, সে পীরের গুণাগুণ সহজ ভাষায় ব্যাখ্যা করে। নতুন পীরের আগমন মজিদকে শঙ্কিত করে তোলে। মজিদের প্রভাব পৃষ্ঠপক্ষের চাঁদের মতো মিলিয়ে যাবে বলে সে কি পায়, ভয় পায়, বুঝছেন। মজিদের প্রভাব, যে সবাই যদি আউয়ালপুরের পীরের কাছে চলে যায়, আমার কাছে কেউ আসবে না, এটাই। মজিদ বেটে মানুষ, পায়ের আঙ্গুলে দাঁড়িয়ে বকের মতো গলা বাড়িয়ে পীর সাহেবকে একবার দেখার চেষ্টা করে। সমাজে জানাজা পড়ানকে খনকার মোল্লা। মজিদ যখন আউয়ালপুরের পীরকে দেখতে যায়, তখন অনেকে মজিদকে চিনেও না চেনার ভান ধরে, যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সেই আলো প্রদীপের আলো নিশ্চিহ্ন করে দিচ্ছে, মানে বুঝছেন, মানে গ্রামের লোকেরা এখন মজিদরা চিনতেছে না, এই টাইপের। মজিদের কথায় অনুপ্রাণিত হয়ে মজিদকে না জানিয়ে একদল যুবক জেহাদি জোশে বলিয়ান হয়ে আউয়ালপুরের পীরের দরবারে উপস্থিত হয়। পরে সেখানে বিপর্যস্ত হলে, মানে আউয়ালপুরের পীরের কাছে যায় মারামারি করতে গেছে, বিপর্যস্ত হলে করিমগঞ্জ হসপিটালে নেওয়া হয়। সেখানকার হাড়গিলের চেহারার কম্পাউন্ডার কি করছে, মজিদ তাকে ডাক্তার মনে করে। সেখানে মজিদ বলে যে পোলাগুলো একটু দেখেন, ওরা বড় সোয়াবের কাম করছে, ওদের যত্ন নিলে আপনারও কি হবে, সোয়াব হবে। তারপর দেখেন কালুদের কল্লা ধর থেকে আলাদা করতে না পারে পীরের মুরিদদের আফসোস হয়। আউয়ালপুরের পীরের ভণ্ডামি জনসম্মুখে ধরিয়ে দেওয়াটা খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবি পছন্দ করে না। 13 বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল, অথচ এখন তার বয়স 30, কিন্তু তার কি হইতেছে না, বাচ্চা কাচ্চা হইতেছে না। সে আউয়ালপুরের পীরের পানি পড়ার জন্য ওয়েট করতেছিল। এইখানে মোটামুটি দেখেন, এই মোটামুটি আছে। আচ্ছা এখানে দেখেন
জমিলার হাড়কে ইয়াটাকে হাতকে লইট্টা মাছের সাথে তুলনা দিছে এগুলা। তারপর দেখেন জমিলা অল্প বয়সী হয় সেটা কি বেড়াল ছানার সাথে তুলনা দিছে। মোটামুটি জ্ঞানমূলক যা আসার মতো সব কিছুই হচ্ছে আমরা এখানে দিছি, জ্ঞানমূলক যা আসার মতো। এবার আসেন অনুধাবনমূলক, এখান থেকে মোটামুটি আশা করা যায় কমন, মানে এখান থেকে আমরা জ্ঞানমূলকটা কমন পড়বে এই জায়গা থেকে, মানে কোন প্রেক্ষিতে বলছে। ধরেন এই যে কুৎসা রটনা বড় গরিত কাজ কেন, কারণ কুৎসা মানুষের মান মর্যাদার হানি করে তাই। মজিদ রহিমার প্রতি গুরু গম্ভীর হয়ে পড়ে কেন, কারণ রহিমাকে মজিদ ও মাজারের প্রতি ভয় সঞ্চার করতে এই কাজটা করে। সে ঝংকার মানুষের প্রাণে লাগে কানে লাগে, কি বুঝাচ্ছে উপন্যাসে কোরআনের আয়াত পড়ার ঝংকারের কথা বলা হয়েছে। এভাবে হচ্ছে আপনারা একটু কষ্ট করে অনুধাবনমূলক ব্যাখ্যাগুলো একটু দেখবেন। অনুধাবনমূলক ব্যাখ্যা যেমন দেখেন, আল্লাহর উপর এত ভরসা থাকা সত্ত্বেও মজিদের চোখ জ্বালাময়ী ছবি ভেসে ওঠে কেন, কারণ ভেতরের পশুবৃত্তি প্রকাশের ক্ষেত্রে মজিদ বেগুনি পড়া শাড়ি, মানে আল্লাহর উপর আল্লাহরে এত ভয় করে তারপরে মেয়ে দেখলে কি যে চরিত্র স্খলন হয়, ওইটাই বলতেছে। মজিদের ক্রোধ হয় কখন, যে আউয়ালপুরের পীরের আগমনে তার মাজারের ব্যবসা ভবিষ্যতের কথা চিন্তা করে কি মজিদের ক্রোধ হয়। আচ্ছা এখন দেখেন এই যে এখানে যে এগুলো আসছে না, মোটামুটি স্লাইডগুলো পড়লেই এনাফ, মোটামুটি স্লাইড পড়লেই এনাফ। তারপরেও যদি আপনারা আরও জানতে চান, মানে পুরা উপন্যাসের প্রত্যেকটা অংশের যদি আলোচনা যদি জানতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে লাল সালু 1, 2, 3, 4 এভাবে 8টা পর্ব দেওয়া আছে লাল সালু, ওইটাও দেখতে পারেন। এছাড়া ধরো যে রম্বসের যে বইটা আছে ওইটার মধ্যেও কিন্তু এগুলো দেওয়া আছে। আমরা এবার কিছু কুইজ প্র্যাকটিস করব, দেখি আমরা কি আছে। নাফরমানি করিও না, খোদার উপর তাওয়াক্কুল রাখো। মজিদ এই কথাটা কাদেরকে বলছে বা কাকে বলছে? মজিদ এই কথাটা বলছে হচ্ছে স্থানীয় লোকদেরকে বলছে, স্থানীয় লোকদেরকে। রহিমার আনুগত্যকে কিসের সাথে তুলনা দিছে? শিলাবৃষ্টি, পর্বত, ধ্রুবতারা, পাথর। রাইট অ্যান্সার হচ্ছে ধ্রুবতারা, তার আনুগত্য ধ্রুবতারার মতো অটল। মজিদের কণ্ঠে গানের মতো শোনায় কোন সূরা? মজিদের কণ্ঠে গানের মতো সূরায় হচ্ছে সূরা ফালাক, সূরা ফালাক। মজিদ রহিমাকে বদ্দর কথা জিজ্ঞাসা করে কেন? এ হচ্ছে জমিলাকে বাগে আনতে না পারায়, জমিলাকে নিয়ন্ত্রণে আনতে না পারায় হচ্ছে এই বদ্দর কথা জিজ্ঞেস করে। মুদাস্সির শব্দের অর্থ কি? দেখেন মুদাস্সির শব্দের এই অপশনের মধ্যে হচ্ছে চাদর পরিহিত ব্যক্তি। আরেকটা আছে, মানে আপনাদের ইয়াতে যদি অপশনে থাকে নাম না জানা ব্যক্তি, নাম না জানা ব্যক্তি। যদিও আরবিতে হচ্ছে মুদাস্সির হচ্ছে চাদর পরিহিত ব্যক্তি হবে। মজিদ জমিলাকে জায়নামাজে বসিয়ে দিলে জমিলা কেন কাঁপতে থাকে? জমিলা হচ্ছে কি ক্রোধে কাঁপতে থাকে, ক্রোধে ক্ষোভে একই রকমই। মজিদ হাসুনির মায়ের জন্য কি রঙের শাড়ি এনে দিয়েছিল? কালো, নীল, বেগুনি, সাদা। রাইট অ্যান্সার হচ্ছে বেগুনি রঙের শাড়ি এনে দিয়েছিল, বেগুনি। কখন দেশময় পীরের আনাগোনা বেড়ে যায়? কখন? গৃহস্থের ধান উঠলে, গৃহস্থের ধান উঠলে। ছায়া আসলি কোন মাসে এক এক কদম করে বেড়ে যায়? এটা আউয়ালপুরের পীরের ওইখানে আছে, আউয়ালপুরের পীরের ওইখানে এই জিনিসটা আছে কিন্তু, ঠিক আছে? আউয়ালপুরের পীর যে জোহরের নামাজের রক্তনিয়া, ছায়া আসতি হচ্ছে ভাদ্র মাসে হচ্ছে এক এক কদম করে বেড়ে যায়। শিরালি কি? শিরালি এটা হচ্ছে ধান ফসল তোলার সময় কি করতো, মানে বেশি ফসল হওয়ার জন্য তারা মন্ত্র পড়তো, এটাই হচ্ছে শিরালি, শিরালি। মায়ের উত্তর শুনে হাসুনির মার কান কি রঙের বর্ণনা করতো? এটা হচ্ছে লাল, লাল রঙের। কি নিয়া? যখন তাদের জন্ম নিয়ে প্রশ্ন তুলতো, তাদের যখন জন্ম নিয়ে প্রশ্ন তুলতো তখনই হচ্ছে কি তার রং কি লাল রং, লাল রং হয়েছিল লজ্জায়। কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল? আমেনা বিবির বিয়ে হয়েছিল 13 বছর বয়সে, আর এখন বয়স হচ্ছে, এখন তার বয়স কত? 30। এর মধ্যেও বাচ্চা কাচ্চা হয়নি। আড়ালে আড়ালে থাকে, নড়ার নাম করলে নড়ে না, এটা কার সম্পর্কে বলা হয়েছিল? এটা হচ্ছে ধলা মিয়া। আর এই ধলা মিয়া কি বলা হয়েছিল? পরগাছা মুরব্বী, পরগাছা মুরব্বী, ধলা মিয়া সম্পর্কে। পীরের অন্ধ মুরিদকে? পীরের অন্ধ মুরিদ বা প্রধান মুরিদ হচ্ছে মতলব খা। মতলব খাকে বোর্ডের প্রেসিডেন্ট, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, এই মতলব খা, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। এশার নামাজ পড়ে মজিদ মাজারে কিসের আওয়াজ শুনছিল? এটা একটা বানানো গল্প ছিল, সিংহের। মজিদ অজু করে ঢুকে নাই, এটা হচ্ছে বানানো একটা গল্প ছিল। জমিলাকে কনভিন্স করার জন্য হচ্ছে কি এই গল্পটা সে বানায় বলে, বুঝছেন? এশার নামাজ পড়ে সে মাজারে ঢুকছিল। মোহাম্মদনগর গ্রামে কয় গ্রাম পরে নতুন পীর আসছে? 3 গ্রাম পরে, 3 গ্রাম পরে। কার অন্তরে কুটিরতা অন্ধবিশ্বাসে? কার অন্তরে? এটাও কি তাহের কাদেরের বাপ, বুড়ো শয়তানের খাম্বা, একটা লাইন আছে। কার দেহ ভরা ধানের গন্ধ?
কার দেহ ভরা ধানের গন্ধ? রহিমার। রহিমার দেহ ভরা ধানের গন্ধ। খালেক ব্যাপারী মসজিদ নির্মাণে কত টাকা বহন করে? খালেক ব্যাপারী মসজিদ নির্মাণে 12 আনা বহন করে মসজিদ নির্মাণে। মোহাম্মদনগর গ্রামের মানুষরা কার অন্য সংস্করণ? এটা হচ্ছে রহিমার। কিসের দিক থেকে বলেন তো? আনুগত্যর দিক থেকে। রহিমা যেভাবে মসজিদকে অনুগত করে, এখানেও এরকম। লাল সালু উপন্যাসে পীরের মাজারকে কিসের সাথে তুলনা দেওয়া হয়েছে? পীরের মাজারকে তুলনা দেওয়া হয়েছে মাছের পিঠের সাথে। মাছের পিঠের সাথে। গ্রামবাসীর অন্তর খা খা করে কেন? এটা একবার গল্পের লাইন, বুঝছেন? এটা সরাসরি, এটা হচ্ছে মাটির তৃষ্ণায়। মাটির তৃষ্ণায়, পানির তৃষ্ণায় না। রেলগাড়ির খুপড়িতে অনেকের দেহে শেষ পর্যন্ত কি থাকে না? চেতনা, কাপড়, ঘুম। এটা হচ্ছে কাপড় থাকে না। খুপড়িতে অনেক সময় কি থাকে না? কাপড় থাকে না। পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে? এদের জন্য হচ্ছে রহিমা দোয়া করে। এদের জন্য হচ্ছে রহিমা কি করে? দোয়া করে। রহিমা সবার জন্য দোয়া করে। এখান থেকে বলতেছি পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে? খেতানির মা। পক্ষাঘাতে। কোচ বিদ্ধ হয়ে মারা যান কে? সমীর উদ্দিন। সমীর উদ্দিন কোচ বিদ্ধ হয়ে মারা গেছেন। এককালে বুদ্ধিমান লোক ছিল, কথাটা কার সম্পর্কে বলা হয়েছিল? এককালে বুদ্ধিমান লোক ছিল, এটা হচ্ছে বুড়ো সম্পর্কে বলা হয়েছিল, যে পরবর্তীতে আইন আদালতে মামলা মোকদ্দমায় সে কি হয়েছে? নিঃস্ব হয়ে পড়ছে। আমাগো যদি পোলাপাইন থাকতো, উক্তিটা কার? আমাগো যদি পোলাপাইন থাকতো, উক্তিটা হচ্ছে মজিদের। আমাগো যদি পোলাপাইন থাকতো, তাকিয়ে থাকতে ঘোর লাগে, চোখ অবশ হয়ে যায়। কোথায়? কোথায় তাকিয়ে থাকতে বলেন তো? মাজারে। তাকিয়ে থাকতে ঘোর লাগে। এককালে উর্নি মেয়ে ছিল কে? এককালে উর্নি মেয়ে ছিল হচ্ছে বুড়ি। এককালে উর্নি মেয়ে ছিল হচ্ছে বুড়ি। ঘরের ম্লান আলোয় কবরের অনাবৃত, এটা কিন্তু মাজারের কথা বলে না, এটা বলছে মানে হঠাৎ করে মাজারে কাপড়টা উল্টায় যায়, ওটা কথা বলতেছে। ঘরের ম্লান আলোয় কবরের অনাবৃত অংশটা কিসের সাথে তুলনা দেওয়া হয়েছে? মৃত মানুষের খোলা চোখের সাথে। মৃত মানুষের খোলা চোখ। মজিদ কোন দৃষ্টিতে ধান কাটা দেখে? মজিদ এটা হচ্ছে সেন দৃষ্টিতে। মজিদ বাজ পাখির দৃষ্টিতে ধান কাটা দেখে। কিসের চেয়ে টুপি বেশি? শস্যের চেয়ে টুপি বেশি। কি? শস্যের চেয়ে টুপি বেশি। ধর্মের চেয়ে আগাছা বেশি। বতর উৎসব কাদের জন্য? বতর উৎসব, বতর উৎসব হচ্ছে কৃষকদের জন্য, ধান তোলার উৎসব বতর। মজিদের দুদু মিয়াকে শাসন করার মধ্যে কোন বিষয়টা নিহিত আছে? দুদু মিয়াকে শাসন করার ভিতরে আধিপত্য বিস্তার। কি? আধিপত্য বিস্তার। মসজিদ নির্মাণের কাজ শেষ হয় কোন মাসে? মসজিদ নির্মাণের কাজ জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে শেষ হয়। ড্যাঙ্গা বুড়োর স্ত্রীর জানাজা পড়ানোর কথা ছিল কার? ড্যাঙ্গা বুড়োর স্ত্রীর জানাজার কথা ছিল হচ্ছে মোল্লা শেখের। মোল্লা শেখের মানে খনকার মোল্লা বা মোল্লা শেখের। শুধু জীবন্ত হয়ে ডালপালা হয়ে শাখা প্রশাসক সরাচ্ছে কোন জিনিসটা? এটা হচ্ছে আমেনার তালাকের কথা। আমেনার তালাকের কথা। আক্কাসের উপর গ্রামের লোকেরা নিশ্চিত থাকে কেন? আক্কাসের উপর গ্রামের লোকেরা নিশ্চিত থাকে নিয়মিত নামাজ পড়া। নিয়মিত নামাজ পড়ার কারণে হচ্ছে কি আক্কাসের উপর গ্রামের লোকেরা নিশ্চিত থাকে। তো বিশাল উপন্যাস লাল সালু, পুরা জ্ঞানমূলক যা যা আসার মতো, এমসিকিউ যা যা আসার মতো সবই এখানে দেখাই দিছি। আপনারা শুধু হচ্ছে স্লাইডটা ভালো করে পড়বেন, আর হার্ড কপি যদি থাকে তো থাকলেই, স্লাইডটা ভালো করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর উপন্যাসে কি বোঝানো হয়েছে আমার মনে হয় এটা খুব ভালো করেই বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক নিয়ে। তো এই নাটকটা একটা করুণ রসাত্মক নাটক, আরও হাবিজাবি অনেক কথা আছে। মূলত এই নাটকটা পড়তে গেলে মানে হিস্ট্রিক্যাল যে পটভূমিগুলো ওইটা জানতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যদি আপনি হিস্ট্রির কোনো অংশ যদি না জানেন, তাহলে হঠাৎ করে যুদ্ধ হইতেছে কেন, মীর জাফর কেন বিরোধিতা করতেছে, শওকত জংরে কেন ঘসেরি বেগম হচ্ছে সাপোর্ট করতেছে, দুনিয়ার কোশ্চেন মাথায় আসবে। এটা আগে হিস্ট্রিটা আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি হিস্ট্রির মধ্যে কী কী আছে। ফার্স্টে আসি, দেখেন এখানে সিরাজউদ্দৌলা নাটকে কয়টা পার্ট আছে দেখেন। এখানে টোটাল হচ্ছে আমাদের 12টা হচ্ছে দৃশ্য আছে। কয়টা? টোটাল হচ্ছে 12টা দৃশ্য আছে, 12টি। এখানে দেখেন 10টা আছে, আর এই দেখেন এখানে 2টা আছে। আমাদের কোন কোন দৃশ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন দৃশ্যগুলো যদি সিকিউর কথা যদি আমরা বলি, তাহলে স্পেশালি হচ্ছে ধরেন যে ঘসিটি বেগমের বাপের বাড়ি, মানে ঘসিটি বেগমের বাড়িটা খুব গুরুত্বপূর্ণ। মীর জাফরের আবাস, তারপর হচ্ছে পলাশিতে সিরাজের শিবির, পলাশিতে সিরাজের শিবির, পলাশির যুদ্ধক্ষেত্র, তারপর হচ্ছে লাস্টের দিকে যায় ধরেন যে এই জিনিসটা মীর জাফরের দরবার, কারণ এখানে চাটুকারিতার অনেক বিষয় আছে। এখানে দেখেন নাটকটা শুরু হয়েছে দেখেন
1756 সালের 19শে জুনের ঘটনা দিয়ে, 1756 সালের 19শে জুনের ঘটনা দিয়ে। আর শেষ হয়েছে 2রা জুলাই, যেহেতু হচ্ছে 23শে জুন হচ্ছে আপনার পলাশির যুদ্ধ হয়েছে, 2রা জুলাই 1757 সালের ঘটনা দিয়ে, ঠিক আছে, ইয়ে হয়েছে। এবার দেখেন আমরা দেখেন এই যে পলাশির শিবির 23শে জুন, দেখছেন 23শে জুন 1757 সালে হচ্ছে পলাশির যুদ্ধ। আমরা এবার দেখি আমরা নাটক সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য যদি থাকে। সিকান্দার আবু জাফর 1918 সালে জন্মগ্রহণ করছেন, 1975 সালে মারা গেছেন। সিরাজউদ্দৌলা এটা হচ্ছে করুণ রসাত্মক, মানে ট্র্যাজেডি বলি না আমরা, ট্র্যাজেডি, এটা ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিটাই তুলে ধরা হয়েছে, মানে দুঃখের বিষয়টা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নামে নাটকটি করা হয়েছে। বাণিজ্যের আকর্ষণে ইংরেজরা এদেশে আসছিল কেন? বাণিজ্যের আকর্ষণে আসছিল। পরে ধীরে ধীরে তারা এই অঞ্চলে সাম্রাজ্য বিস্তার শুরু করে এবং স্থানীয় রাজাদের সাথে সংঘর্ষ লিপ্ত হয়। রাজা বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে ধরেন জমিদার টাইপের এদের। 1757 সালের যুদ্ধে ইংরেজরা প্রায় পরাজিত হয়ে গেছিল, কিন্তু মীর জাফরের ষড়যন্ত্রে তারা বিজয়ী হয়। মীর জাফরের ষড়যন্ত্র, এখানে টোটাল 12টা দৃশ্য আছে আর 4টা অঙ্ক আছে। একটা অঙ্কের মধ্যে একাধিক দৃশ্য থাকতে পারে। 4টি অঙ্ক, 12টা দৃশ্যের সমাপ্তি নাটক। এর মধ্যে 8টা দৃশ্যের মধ্যে হচ্ছে সিরাজ উপস্থিত আছে। কয়টা দৃশ্যে সিরাজ উপস্থিত আছে? 8টা দৃশ্যের মধ্যে হচ্ছে সিরাজ উপস্থিত আছে। এবারে সিরাজউদ্দৌলা নাটকের সিকিউ পার্টগুলো বা সৃজনশীল আমাদের কি কি পার্টগুলো আসতে পারে সৃজনশীলের মধ্যে স্পেশালি? 1 নম্বর হচ্ছে সিরাজ ইংরেজ বিরোধের কারণ, যেটা আমরা বিস্তারিত আলোচনা করব। কলকাতা অভিযান, যেটা আমাদের প্রথম অঙ্ক। সভাসদদের প্রতারণা, হ্যাঁ। ঘসিটি বেগমের ব্যর্থ ষড়যন্ত্র, দেখেন ঘসিটি বেগম কিন্তু ষড়যন্ত্র করে কিন্তু সাকসেস হয়নি। রাইসুল জোহালা অমিত চাঁদের কর্মকাণ্ড, এই দুইটা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। রাইসুল জুহালা আর হচ্ছে অমিত চাঁদ, দুইটা খুবই গুরুত্বপূর্ণ। সিরাজের অদূরদর্শিতা, লুৎফার প্রতি আক্ষেপ, যেহেতু এটা প্রেমের একটা বিষয় আসতে পারে। পলাশির প্রান্তরে পরাজয়, সেনা গঠনে সিরাজের ব্যর্থতা, আর মোহাম্মদী বেগ, যেহেতু সবচেয়ে নিকৃষ্ট গাদ্দার হিসাবে মোহাম্মদী বেগের কোশ্চেনটা আসতে পারে। এগুলোর মধ্যে যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি তুলে ধরছি। এবার দেখেন পলাশির যুদ্ধের প্রেক্ষাপট, মানে প্রেক্ষাপট বলতে আমি একটু ইতিহাসের দিকটা একটু বলতে চাইতেছি। ইতিহাস একবারে ছোট্ট করে ইতিহাসটা আমি তুলে ধরতেছি। দেখেন ফার্স্টে দেখেন স্যার, ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার নিয়ে একটা গ্যাঞ্জাম লাগে। 17 শতাব্দীতে কি এই নবাব কি করছে, এই ফোর্ট উইলিয়াম দুর্গটা নির্মাণের সুযোগ দেয়। এই সুযোগে ইংরেজরা কি করে, তাদের কেল্লাগুলো দুর্বোধ্য করে তোলে। এছাড়া লন্ডন থেকে দুর্গকে শক্তিশালী করতে নির্দেশ পাঠানো হয়। এটা কেবল বাহিরের শত্রুর আক্রমণ প্রতিরোধের জন্যই নয়, দেশীয় রাজার বিরোধিতা করা এর উদ্দেশ্য। ধরেন ঢাকার মধ্যে দেখবেন কিছু শহর আছে, কিছু ধরেন যে যমুনা বলেন, বসুন্ধরা বলেন, বা কিছু জায়গা আছে যেখানে ওদের নিজস্ব যে সোসাইটি, ওদের আইন কানুন চলে, ঠিক আছে, সরকারের আইনের চেয়ে তাদের আইন কানুন বেশি চলে। এই দুর্গগুলো হচ্ছে এরকম। দক্ষিণ ভারতে ইংরেজরা এই দুর্গ নির্মাণ ও ইংরেজদের ষড়যন্ত্রের কথা শুনে সিরাজ কি চিন্তিত ছিলেন, তিনি তাদেরকে দুর্গ করতে মানা করছেন, কিন্তু তারা দুর্গ করেই গেছে। এই জন্য দেখেন এই ফোর্ট উইলিয়াম দুর্গেতেই কিন্তু হচ্ছে 1756 সালে হচ্ছে কি প্রথম আক্রমণ। আমাদের নাটকের সূচনায় ঘটে কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ নিয়ে। এবার দেখেন নবাব, কোন নবাব ইংরেজদেরকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন, এটা নিয়ে কি ঝামেলা হয়েছে দেখেন। 1717 সালে সম্রাট ফররুখ সিয়ার ব্রিটিশ কোম্পানিকে কি মাত্র 3000 টাকার বিনিময়ে সারা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার একটা ইয়া দেন। মানে 1717 সালে দিল্লির বাদশা কি করছে, ইংরেজদেরকে বিনা শুল্কে বাণিজ্য করার একটা অনুমতি দিছে। ইংরেজরা এটা দিয়ে কি করছে দেখেন, এই ফরমান বা অধিকারের আওতায় তারা কোম্পানিকে একটি ছাড়পত্র বা পারমিট দেওয়া হতো, যাকে বলা হতো দস্তক। দস্তক, এই দস্তক দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ট্যাক্স দিত না। এটা মানেটা একটু বুঝে নেন। ধরেন সরকার বলল যে এসিএস এর উপরে কোনো ট্যাক্স নাই, এসিএস এর সব ট্যাক্স মাফ করে দিলাম আমরা, তাহলে এটা কার, শুধু এসিএস এর জন্য। আমরা কি করলাম, এটাকে মানে বিকৃত করে বানায় নিলাম, এসিএস এর মেম্বারদের উপর কোনো ট্যাক্স নাই। দুইটার মধ্যে পার্থক্য কোথায়? ধরেন এখানে এসিএস এর টিচারের কারো কাছে অনুশীলন আছে, কারো কাছে হচ্ছে ধরেন যে কি বলা যায় লব্ধি আছে, কারো কাছে রম্বস আছে, এগুলো আলাদা আলাদা কোম্পানি। ওই সবগুলা কোম্পানি থেকে কিন্তু সরকার ট্যাক্স নিতেছে। কিন্তু তো সরকার কি বলছে, যারা শুধু এসিএস এর মানে এসিএস কোম্পানিটার উপর কোনো ট্যাক্স নাই। আমরা কি বানাই নিলাম, এসিএস মেম্বারদের উপরে কোনো ট্যাক্স নাই। এই মানে হচ্ছে নবাব কি করছিল, মানে ফররুখ সিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুধুমাত্র বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিছিল। আর ইংরেজরা কি করছে,
ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত মেম্বার আছে সবাই বিনা শুল্কে বাণিজ্য করার পায়, মানে ব্যবহার করতো, যার ফলে ওই সময় সিরাজ প্রায় বছরে 1 কোটি টাকার উপরে লস করতো। বুঝতে পারছেন? এটাই বলতে থাকেন। কোম্পানি ইংরেজ কর্মচারীরা কি করছে, তারা ব্যক্তিগতভাবে বাংলায় ব্যবসা করতো, দেখছেন? তারা কর ফাঁকি দেওয়ার জন্য কোম্পানি সেই অফিসিয়াল দস্তক নিজেদের ব্যক্তিগত ব্যবসার পণ্যের ক্ষেত্রেও ব্যবহার শুরু করে। শুধু তাই না, তারা কালোবাজার ও হিন্দু বণিকদের কাছে অর্থের বিনিময়ে এই দস্তক বিক্রি করে দিত। এর ফলে বাংলায় দেশীয় ব্যবসায়ীরা সেখানে চড়া কর দিয়ে ব্যবসা করতে হইতো, ইংরেজরা তাদের সহযোগীরা কি করতো না, কোনো করই দিতে হইতো না। এই একটা গ্যাঞ্জাম ছিল। রাজদ্রোহীদের আশ্রয়দান, সংক্ষেপে বলতেছি, সিরাজের রাজদরবার থেকে কৃষ্ণবল্লভ নামে একজন লোক, কৃষ্ণদাস বা কৃষ্ণবল্লভ যাই বলি না কেন, কৃষ্ণবল্লভ বা কৃষ্ণদাস প্রায় 50 লাখ টাকা নিয়ে চলে আসছে। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় দৃশ্যের মধ্যে আছে। কিন্তু 50 লাখ টাকা চুরি করে, যাকে হচ্ছে ইংরেজরা আশ্রয় দেয়। সিরাজ বারবার হচ্ছে ইংরেজদের কাছে তাকে চায়, কিন্তু তারা ফেরত দেয় না। বুঝতে পারছেন বিষয়টা? তো এই যে আমার শত্রুকে যদি তুমি কি করো, আশ্রয় দাও, তাহলে তো অবশ্যই আমি তোমার বিরুদ্ধে লাগবো, স্বাভাবিক। 4 নম্বরে দেখেন, অভিষেক অনুষ্ঠানে না যাওয়া। এটার হিন্সটা বলেন, ধরেন সিরাজের যখন অভিষেক হয়েছে, আলীবর্দী খানের মৃত্যুর পরে ক্ষমতায় আসছে, ওই অনুষ্ঠানে ইংরেজরা যায় না। বাংলাদেশের সরকার যেভাবে নির্বাচিত হোক আর যেভাবেই আসুক না কেন, যারা রাষ্ট্রদূত আছে তাদের কিন্তু সেখানে যাইতে হবে। এটা হচ্ছে একটা দেশের প্রতি আনুগত্য। ইংরেজরা ওই সময় বাংলাদেশে বসবাস করে এই অঞ্চলে, তারা সিরাজের অভিষেক অনুষ্ঠানে যায় নাই। এটাও একটা কি বিরোধের একটা অন্যতম কারণ। তাদের শওকত জংয়ের সাথে পরিচয়টা কি? শওকত জং ছিল হচ্ছে সিরাজউদ্দৌলার খালতো ভাই, শওকত জং। তো এখন এই যে দেখেন, ঘসিটি বেগম, তার কোনো সন্তান ছিল না, কিন্তু যেহেতু আলীবর্দী খানের কোনো ছেলে নেই, মেয়ের ঘর থেকে কি আসবে, কোনো কেউ রাজা হবে, ঠিক আছে? ঘসিটি বেগম নিজের প্রভাবটা বিস্তার করার জন্য, ঘসিটি বেগমের নিজেরই কোনো সন্তান ছিল না, ঘসিটি বেগমের নিজের প্রভাবটা জিয়ে রাখার জন্য, ক্ষমতা থাকার জন্য সে কী করছে, এই যে ভাইগনারে হচ্ছে বড় করে, মানে মানে সিরাজের খালতো ভাইকে সে সাপোর্ট করে। বুঝতে পারছেন কথাটা? ঘসিটি বেগম নিজের প্রভাবটা বিস্তার করার জন্য সিরাজের খালতো ভাইকে সাপোর্ট করে, এইটা নিয়ে হচ্ছে গ্যাঞ্জাম লাগে। কিন্তু সিরাজ আসলে শওকত জংকে খুব সহজেই কী করছে, মানে দমন করছে। এই দেখেন, তিনি ছিলেন আলীবর্দী খানের মেজো মেয়ের ছেলে। শওকত জংকে নিজের সন্তানের মতো দেখতেন এবং মনে করতেন শওকত জং নবাব হলে তিনি কি পর্দার আড়াল থেকে পুরো রাজ্য শাসন করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন, মীর জাফর কেন ইংরেজদের সহায়তা করতেছিল? স্বাভাবিক বিষয়, ক্ষমতা আসার লোভ ছিল, ইংরেজদেরকে সহায়তা করতে, স্বাভাবিক বিষয়। জগৎ শেঠ, ফতে চাঁদ, এদের সবারই অবৈধ ব্যবসা ছিল, অবৈধ ইনকাম ছিল, যার ফলে এরা সিরাজের বিরোধিতা করছে। তার মানে দেখেন, 3টা শত্রু কিন্তু আমরা সিরাজের পাচ্ছি, 3টা শত্রু। 1 নম্বর সিরাজের শত্রু দিয়ে যদি আমরা বলি, সিরাজের শত্রু 1 নম্বর শত্রু হচ্ছে তার কি, আমরা দেখতে পারি হচ্ছে ইংরেজদের সাথে। কেন ইংরেজদের সাথে? মেনলি হচ্ছে বাণিজ্যের কারণে শত্রুতা হয়েছে, ঠিক না? মানে বাণিজ্যর কারণে তারা ট্যাক্স ফাঁকি দিচ্ছিল, বাণিজ্য ও সামরিক। 2 নম্বর হচ্ছে কি, আমরা দেখতে পারি হচ্ছে কি, তার হচ্ছে ঘর, বা আমরা বলতে প্রাসাদ ষড়যন্ত্র, মানে ঘর থেকে সে ষড়যন্ত্রগুলো পাচ্ছিল। এখানে মূলত কারণটা কি? এখানে মূলত হচ্ছে কি, প্রভাব বিস্তার করা, মানে রাজ্যে প্রভাব বিস্তার, যেটা ঘসির বেগম করতে চাইছে, যে শওকত জংকে রাজা বসায় দিয়ে সে কি করব, প্রভাব বিস্তার করবে রাজ্যের মধ্যে। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি কি বলেন তো, 3 নম্বর দেখতে পাচ্ছে পারিষদ, বা আমরা বলতে পারছি রাজসভাসদ। এদের বড়টা কারণ কি ছিল? এদের মূলত হচ্ছে কি, লোভ ও অবৈধ ব্যবসা। লোভ ছিল তাদের, ও অবৈধ ইনকাম দিলাম। এই 3টা জিনিসের কারণেই হচ্ছে সিরাজ তাদের কাছে থ্রেড হয়ে দাঁড়াইছিল। এইগুলা মানে এই 3 পার্টির লোকের কাছে সিরাজ থ্রেড হয়ে দাঁড়াইছিল, যার ফলে যুদ্ধ মোটামুটি হচ্ছে নিশ্চিত ছিল। তো সিরাজ কাকে দমন করছে? সিরাজ হচ্ছে এইটাকে হচ্ছে দমন করছে, এই জিনিসটাকে দমন করছে, আর এদেরকে হচ্ছে বিশ্বাস করছে। এই বিশ্বাসটাই হচ্ছে তার কাল হয়ে দাঁড়াইছে। সিরাজ যে এই দমন করছে, এই দমন করে কি বিশ্বাস করছে, এই বিশ্বাসটা হচ্ছে কি সিরাজের কাল হয়ে দাঁড়াইছে। ইভেন যুদ্ধের আগে হচ্ছে মীর জাফরের কয়টা চিঠি ধরা পড়ছে, রাইসুল জুহালা তো তারই গোয়েন্দা ছিল, তারপরও হচ্ছে সে কি করতে পারে, কোনো বড় ডিসিশন নিতে পারে নাই। এখন দেশ চালাইতে গেলে যদি বড় ডিসিশন না নিতে পারেন, তাহলে আপনি হচ্ছে বেশি কিছু ভালো কিছু করতে পারবেন না। এবার দেখেন, সংক্ষেপে পুরা নাটকটা আমরা দেখতেছি। দেখেন,
নাটকটির কাহিনী হচ্ছে কত থেকে কত সাল পর্যন্ত, 1756 সাল থেকে 1757 সালের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নাটকটা রচিত হয়েছে। মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলা নবাব হন, তখন থেকে তার চারপাশের কি আপন মানুষের ঈর্ষা ও ক্ষমতার লোভে অন্ধ হয়ে ওঠে। একদিকে ইংরেজদের ঔদ্ধত্য, অন্যদিকে ঘরের ভেতর চরম বিশ্বাসঘাতকতা, এই দুইয়ের মাঝখানে পড়ে কি করে সিরাজ কি তরুণ নবাবের এই যে অসহায় একটা আত্মসমর্পণ, এইটা নিয়ে হচ্ছে আমাদের নাটকের পটভূমি বা নাটকের ভূমিকা। আচ্ছা, ইংরেজদের দমন ও কলকাতা বিজয়। কাহিনীর শুরুতেই দেখা যায় কি ইংরেজরা নবাবের আদেশ অমান্য করে ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কার করতেছে এবং কর ফাঁকি দিচ্ছে। তরুণ নবাব সিরাজউদ্দৌলা তাদের এই ধৃষ্টতা মেনে নেননি, তিনি সশরীরে বিশাল বাহিনী নিয়ে কলকাতা আক্রমণ করেন। কত তারিখে এটা ছিল? এটা হচ্ছে 19 জুন। 19 জুন কত? 1756। 19 জুন 1756। নবাবের তীব্র আক্রমণের মুখে টিকতে না পেরে ইংরেজ গভর্নর রজার ড্রেক ও প্রধান সেনাপতি কি করে, রজার ড্রেক ও প্রধান সেনাপতিরা সাধারণ সৈনিককে মৃত্যুর মুখে ফেলে পালায়া যায়। নবাব কলকাতা জয় করেন এবং এর নাম রাখেন হচ্ছে আলীনগর। কলকাতার নাম কি রাখেন? আলীনগর। হ্যাঁ, পুরা নাটকটা আমরা এখানে দেখাচ্ছি। ঘরের ভিতরে চক্রান্ত, নবাবের উদারতা। নবাবের এই সাফল্যে তা আপন খালা ঘসিটি বেগম ও দরবারের প্রভাবশালী আমাত্ম জগৎ শের রায়দুল্লভ এরা ক্ষুব্ধ হন। তারা মতিঝিল প্রাসাদে বসে সিরাজকে সিংহাসনচ্যুত করার এবং সিরাজের খালতো ভাই শওকত জংকে নবাব বানানোর প্ল্যান করতে থাকে। তারা গোপনে ইংরেজদের সাথেও যোগাযোগ করেন। নবাব সিরাজউদ্দৌলা খবর পেয়ে আকস্মিকভাবে মতিঝিল প্রাসাদে হানা দেন। তিনি চক্রান্ত নস্যাৎ করে দেন এবং ঘসিটি বেগমকে কি করেন? নজরবন্দি করছেন। দেখছেন, ঘসিটি বেগমকে সে কন্ট্রোল করতে পারছে। তবে দরবারের বাকি চক্রান্তকারীদেরকে তিনি কঠোর শাস্তি না দিয়ে কেবল মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেন। নবাবের এই অতিরিক্ত দয়া ও রাজনৈতিক উদারতাই তার জন্য পরবর্তীতে কি কাল হয়ে দাঁড়ায়। আলীনগরের অপমানজনক সন্ধি। এদিকে কলকাতা হারানোর প্রতিশোধ নিতে মাদ্রাজ থেকে লর্ড ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসন, দেখছেন লর্ড ক্লাইভ ওই সময়, লর্ড ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসন বিশাল সৈন্য যুদ্ধজাহাজ নিয়ে বাংলায় আসেন। নবাবের কলকাতার দায়িত্বে থাকা সেনাপতি মানিক চাঁদ, দেখছেন যারে হচ্ছে কলকাতা জয় করার পরে দেওয়ান নিযুক্ত করছে, ও নিজেই পরবর্তীতে হচ্ছে নবাবের বিরোধিতা করছে। মানিক চাঁদ ইংরেজদের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ নিয়ে যুদ্ধ না করে কলকাতা তাদের হাতে ছেড়ে দেয়। এই ঘটনাটা পুরোপুরি নাই ইয়ার মধ্যে। এদিকে ইংরেজদের পুনরায় কলকাতা দখল, অন্যদিকে নবাবের মীর জাফর সহ বড় বড় কর্মকর্তাদের অসহযোগিতা, সব মিলে নবাব এক চরম রাজনৈতিক সংকটে পড়েন। দরবারে কুচক্রী আমিকরা নবাবকে বোঝান যে ইংরেজদের সাথে এই মুহূর্তে যুদ্ধ করাটা আত্মঘাতী হবে। পরে ওই যে লবণের কাহিনী আছে না, লবণ যে ইংরেজদের সাথে বাণিজ্য ছেড়ে দেওয়া, এই ঘটনার কথা এখানে বলতেছে। নিরুপায় নবাব ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষর করতে হন, যার ফলে ইংরেজরা বাংলায় একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়। পরে ওই যে লবণ বিক্রেতার উপর যে তারা নির্যাতন করছে। মীর জাফরের বাড়িতে গোপন চুক্তি। দেখেন, সন্ধির পর ইংরেজদের লোভ আরও বেড়ে যায়। তারা বুঝতে পারে যে সিরাজউদ্দৌলা সিংহাসনে থাকলেও তারা পুরোপুরি বাংলা লুটে পুটে খেতে পারবে না। তাই তারা নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের সাথে হাত মিলে। দেখছেন, মীর জাফরের বাসগৃহে এক গোপন বৈঠক বসে, সেখানে ইংরেজ প্রতিনিধি ওয়াটস, জগৎ শেঠ সবাই আসে। ওই যে মানে লর্ড ক্লাইভ যখন হচ্ছে মেয়েদের ছদ্মবেশ ধরে আসছিল, ওই কথা বলতেছে এখানে, সেখানে একটা গোপন চুক্তি স্বাক্ষর হয়। মীর জাফর যুদ্ধে ইংরেজদের সাহায্য করবেন, বিনিময়ে ইংরেজরা সিরাজকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব করবেন। দেখছেন হিস্ট্রিটা কত মজার, নবাব করবেন। ধূর্ত বণিক উমির চাঁদ এই চক্রান্তের মধ্যস্থতা করার জন্য 30 লক্ষ টাকা দাবি করলে লর্ড ক্লাইভ একটা জাল দলিল করে তাকে বোকা বানানোর ব্যবস্থা নেয়। উমির চাঁদ, দেখছেন উমির চাঁদের ডিমান্ড ছিল না 30 লাখ টাকা, ওইখানে জাল দলিল করছে। পলাশির যুদ্ধ 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে নবাবের সৈন্য ছিল 50,000 আর ইংরেজদের হচ্ছে 3,000 বা 10,000 বলে না কেন, 3,000 সৈন্য। তারপর দেখেন, যুদ্ধের শুরুতে নবাবের বিশ্বস্ত বীর সেনাপতি মীর মদন ও মোহনলাল ইংরেজদের উপর ঝাঁপিয়ে পড়েন। সেনাপতি সাফরে, এই যে নবাবের পক্ষে বিদেশি কে কাজ করছিল? সাফরে নবাবের পক্ষে বীরত্বের সাথে লড়েন। ইংরেজরা প্রায় পরাজিত হতে চলছিল, কিন্তু দুপুরের দিকে হঠাৎ এক পশলা বৃষ্টি নামলে নবাবের বারুদ ভিজে যায়। এর কিছুক্ষণ পরে বীর সেনাপতি মীর মদন কামানের গলায় শহীদ হন। মীর মদনের মৃত্যু নবাবের জন্য ছিল একটা বড় আঘাত। মীর মদনের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি সেনাপতি মীর জাফরকে ডেকে সামলে নিজের পাগড়ি খুলে ধরেন এবং কোরআন শপথ করেন, ঠিক আছে, স্বাধীনতা রক্ষার আকুতি জানান। মীর জাফর মুখে নবাবকে অভয় দেয় এবং চাতুরীর আশ্রয় নেয়। সে নবাবকে পরামর্শ দেয় যে আজকের মতো কি করেন, যুদ্ধ বন্ধ করে কি করে ব্যারাকে ফিরে যান। আর তখনই হচ্ছে কি করছে, তারা আক্রমণ করছে। সেনাবাহিনী মীর জাফরের সাথে যারা সেনাবাহিনী ছিল তারা আসলে নবাবকে সাপোর্ট করে নাই। নবাবের বন্দিত্ব
পলাশিতে পরা যাওয়ার পর নবাব মুর্শিদাবাদে প্রাসাদে ফিরে আসেন, কিন্তু সেখানে চারদিকের পরিস্থিতি তখন মীর জাফর নিয়ন্ত্রণে। নবাব নতুন করে সৈন্য সংগ্রহের আশায় পাটনায় গিয়ে ফরাসিদের সাথে হাত মিলিয়ে পুনরায় যুদ্ধ করার উদ্দেশ্যে ছদ্মবেশে রাতের অন্ধকারে প্রাসাদ ত্যাগ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত পথিমধ্যে ভগবান গলায় এক ঘাটে একই মানে হচ্ছে মিরসকারীর মানে হচ্ছে যারা অতীতে নবাবের শত্রুতে ছিল, নবাব ধরা পড়ে যান, তাকে বন্দি করে মুর্শিদাবাদ আনা হয়। দেখছেন, মীর জাফর নিজে নতুন নবাব ঘোষণা করলো। ক্ষমতার আসল চাবিকাঠি ছিল ইংরেজদের হাতে। মীর জাফরের পুত্র কি মিরনের আদেশে মাত্র 10,000 টাকার বিনিময়ে মোহাম্মদ ইবে কি করছে, সিরাজকে হত্যা করছে। বা শেষ। এই হচ্ছে পুরা নাটকের ঘটনা, মানে পুরা নাটকের সামারি হচ্ছে আমাদের এইটুকুর মধ্যে চলে আসছে। এবার আমরা দেখি হচ্ছে পক্ষ বিপক্ষ চরিত্রগুলো। সিরাজের পক্ষ চরিত্র কি আর বিপক্ষ চরিত্র কি দেখেন। সিরাজের পক্ষ চরিত্রগুলো, আলীবর্দী খান পক্ষ আর কিছুই নাই। সিরাজউদ্দৌলার নানা 1756 সাল পর্যন্ত নবাব ছিলেন। আমিনা বেগম দেখেন নবাব আলীবর্দী খানের কনিষ্ঠা কন্যা, তার তিন সন্তান সিরাজউদ্দৌলা, ইকরামউদ্দৌলা, মির্জা হামদি। নাটকের মমতাময় চরিত্র হচ্ছে আমিনা বেগম। রাইসুল জোহালা রাজারাম সিংয়ের ছোট ভাই নারায়ণ সিং, তার সিরাজের প্রধান গুপ্তচর। রাইসুল জোহালার আসল নাম হচ্ছে নারায়ণ সিং আর সিরাজের প্রধান গুপ্তচর। ক্লাইভের নির্দেশে তাকে গুলি করে হত্যা করা হয়। এবার দেখেন উমির চাঁদের বিখ্যাত উক্তিগুলো দেখেন। এই যে উমির চাঁদের চিঠি ক্লাইভের কাছে নিয়ে গেলে ক্লাইভ তাকে জিজ্ঞেস করে যে সে আসলে গুপ্তচর কিনা। তো গুপ্তচর শব্দটা শোনা যায় কিভাবে, গুফুচর। এর প্রতিবাদে উমির চাঁদ ক্লাইভকে বলে ইউ শাট আপ। সাথে সাথে কি ক্লাইভ একটা কোপ মারছে, ভাগ্য ভালো যে বাইচা দেয়। এবার দেখেন তার বিখ্যাত উক্তি, সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহ করলে বুদ্ধি গুলিয়ে যেতে পারে। এই দেশে থেকে, এটা হচ্ছে শেষ অন্তিম উক্তি, মানে সে মৃত্যুর সময় উক্তিটা করছিল। এই দেশে থেকে এই দেশকে ভালোবেসেছি, গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে, সেকে বেমানির চেয়ে খারাপ। দেখছেন, রাইসুল জোহালের উক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেকটা বিভীষণের মতো মেঘনাদের সাথে মিলবে। কিন্তু সিরাজউদ্দৌলা নাটকের প্রধান চরিত্র। 1733 সালের জন্ম ওনার, 1733 সালে, 1756 সালে সিংহাসনে বসছেন। আচ্ছা, শওকত জংয়ের বিশাল হারেম তাকে পালন করতে হয়। সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে আনা হলে মোহাম্মদ ইবেক তাকে 10,000 টাকা চুক্তির বিনিময়ে জাফরগঞ্জ কয়েদখানায় তাকে হত্যা করা হয়। সিরাজের উপাধিগুলো দেখেন, নবাব মনসুরুল মুলুক, সিরাজউদ্দৌলা, শাহ কুলি খা, মির্জা মোহাম্মদ হায়ত জং বং বাহাদুর। এবার দেখেন, ঘরের লোকেরা অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সব কিছুই করা সম্ভব। তোমার খুব কাছাকাছি আসতে পারি না, আমাদের মাঝখানে একটা রাজত্বের দেয়াল। আমি ভেবেছি যদি এই বাধা দূর হয়ে যেত। এটা লুৎফার প্রতি হচ্ছে সিরাজের আক্ষেপ, লুৎফার প্রতি, যে রাজত্ব চালাইতে যে সে কি স্ত্রী টাইম দিতে পারতেছে না। আজ আমার ভরসা আমার সেনাপতির শক্তিতে নয় মোহনলাল, আমার একমাত্র ভরসা যদি কি করে মীর জাফরের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে। তার বিখ্যাত উক্তিগুলা ওই একটা পদ। আচ্ছা, লুৎফুন্নেসা সিরাজউদ্দৌলার স্ত্রী ইরিজ খানের কন্যা। এই সিরাজের শ্বশুরও কিন্তু তার সাথে গাদ্দারি করছিল। মিরন তাকে বিয়ে করতে চাইলে সে জবাব দেয়, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছে, সেই আমি কিভাবে গাতার পিঠে চড়ে বেড়াবো। মানে মিরনরে গাদার সাথে তুলনা দিছে, যে আমি চিরদিন হচ্ছে সিরাজের বউ ছিলাম, বীর বাহাদুরের বউ ছিলাম, তোর মতো গাদার বউ আমি হবো কিভাবে, এটাই বলতেছে। সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে আনা হয় আর লুৎফাকে ঢাকায় আনা হয়। বলা হয়ে থাকে ঢাকায় 8 বছর যাবৎ বন্দি ছিল। মোহনলাল নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি। শওকত জংয়ের বিরুদ্ধে লড়াইয়ে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেন। সিরাজ তাকে দেওয়ানখানা পেশকার বানাইছিলেন। পলাশির প্রান্তরে যুদ্ধ বন্ধ করতে চায়নি, কিন্তু ক্লাইভের নির্দেশে তাকে হত্যা করা হয়। তার বিখ্যাত উক্তি, মোহনলালের বিখ্যাত উক্তি, আমার শেষ যুদ্ধ পলাশিতেই। মীর মর্দান একজন কৌশলী যোদ্ধা আর সিরাজের খুব বিশ্বাসভাজন ব্যক্তি, ঠিক আছে। তার তার দেখেন পলাশির প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাকে বলা হচ্ছিল ব্রেভেস্ট সোলজার। তাকে কিন্তু বলা হয়েছিল কি ব্রেভেস্ট সোলজার, দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড, এরকম একটা কথা বলা হয়েছিল তাকে। নিপীড়িত ব্যক্তি, যে লবণ বিক্রি না করে কুঠির লোকজন তার বাড়ি ঘর জ্বালিয়ে দেয়, তার গর্ভবতী স্ত্রীর উপরই কি করে ইংরেজরা শারীরিক নির্যাতন করে। এ হচ্ছে সিরাজের পক্ষ চরিত্র। এবার দেখেন বিপক্ষ চরিত্রগুলো এবং তাদের এগুলো গুরুত্বপূর্ণ। ঘসিটি বেগম, তার আসল নাম কি মেহেরুন্নেসা, মার করে দিচ্ছে। দেখেন ওয়ালি খানের বিখ্যাত উক্তি শুরুতে আছে, বাঙালি কাপুরুষ নয়, একবারের শুরুতে যখন কলকাতা অভিযান চলতেছিল। ক্লেটন, মিরন, ঠিক আছে। মিরনের কাছে সিরাজ জানতে চাই হচ্ছে তোমার বাবা যে আমাকে মানে ফাঁসির আদেশ দিছে সেটা একটু দেখাও। তো ও তখন উত্তর দেয় যে আসামির আবার সে অধিকার আছে কিনা। মীর জাফর, প্রকৃত নাম হচ্ছে মীর জাফর আলী খান, পারস্য থেকে আসছে। তার ইচ্ছা কি ছিল, একদিনের জন্য হলো মসনদে বসার স্বপ্ন। তারপর দেখেন
ওর একটা বিখ্যাত উক্তি আছে মীর জাফরের, এটা মনে রাখতে হবে, সবাই মিলে আমরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছি না তো। যখন ক্লাইভের সাথে সবাই চুক্তি হয় তখন মীর জাফরের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছিল যে আসলে কি আমরা সিরাজকে সরায় ইংরেজদের ক্ষমতায় আসতেছি কিনা। তখন এই কথাটা বলতেছিল যে সবাই মিলে আমরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছি না তো। তখন ক্লাইভ উল্টা আরও তার ধমক দেয়, হ্যাঁ তুই কাউয়ার্ড, তুই এই সেই, তোমরা কিছু বুঝো না ইত্যাদি। রায় দুর্লভ দেখেন, রায় দুর্লভের ব্যাপারে কি চায় দেখেন, চুক্তির পূর্বে একরার নামায় একটা সই চায় রায় দুর্লভ। আর মানে সিরাজউদ্দৌলার পতন হলে তাকে সেনাপতির পদ দেওয়া হবে, এই কথাটা বলা হয়। এবার দেখেন রাজবল্লভ, রাজবল্লভ কি বৈদ্য সম্প্রদায়ের লোক, সে তুলসী পাতা ছুঁয়ে শপথ দেয় ইত্যাদি। জগৎ শেঠ, তার আসল নাম হচ্ছে ফতেহ চাঁদ। জগৎ শেঠ হচ্ছে কি আসল নাম হচ্ছে ফতেহ চাঁদ। গসেরি বেগম তার নামে দেশ শাসন করতে হবে দেখেন। মানিক চাঁদ, তারপর হলওয়ে, তার আসল নাম হচ্ছে জন জেফানিয়া। জন জেফনিয়া হচ্ছে তার আসল নাম। মোহাম্মদী বেগ, সে হচ্ছে এই নাটকের নিকৃষ্ট চরিত্র। মোহাম্মদী বেগ হচ্ছে কি নিকৃষ্ট চরিত্র। মোহাম্মদী বেগ সন্তানের মতো লালন পালন করছে তাকে সবাই, নাটকের জঘন্য চরিত্র। ওয়ার্ডস, উমির চাঁদ দেখেন, উমির চাঁদ সম্পর্কে, উমির চাঁদ চরিত্রটা লাগবে আমার পরীক্ষার জন্য। উমির চাঁদ নাটকের দ্বৈত আচরণকারী খল চরিত্র, বুঝছেন, নাটকের দ্বৈত আচরণকারী খল চরিত্র, মানে সে সিরাজের পক্ষ থেকেও টাকা খায়, ইংরেজদের কাছ থেকেও টাকা খায়। তাকে হচ্ছে কি করছে, মানে সে হচ্ছে লাহোরের অধিবাসী, সে তার সাথে হচ্ছে নকল দলিল করা হয়েছে। অমিত চাঁদকে ফাঁকি দেওয়ার জন্য কি করা হয়েছে, নকল দলিল করা হয়েছে অমিত চাঁদকে ফাঁকি দেওয়ার জন্য। এই দেখেন তার বিখ্যাত উক্তি, এ পারফেক্ট স্কাউন্ডেল ইজ অমিত চাঁদ, যে আপনারা সরশুদ্ধ দুধ খেয়ে পেলেও কি সব শুকনা রাখেন, মানে আপনারা বিশাল দুর্নীতি করেও ধরা খান না, আর আমি দুর্নীতির পরিকল্পনা করলেই ধরা খাইছে, এই টাইপের। ড্রেক, ক্লাইভ, ক্লাইভের বিখ্যাত উক্তি দেখেন, সিরাজ সম্পর্কে বলছিল, যার প্রধান সেনাপতি খাজানচি, মানে সবাই গাদ্দার, তার আবার কোনো শক্তি থাকে নাকি? যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, যার খাজানচি দেওয়ান সবাই প্রতারক, সে নবাবের আর কোনো ক্ষমতা থাকে না। এই ক্লাইভ কিন্তু শেষ পর্যন্ত আত্মহত্যা করে মারা যায় ক্লাইভ। জর্জ মার্টিনো, শওকত জং, মীর মুন্সি, যে মীর মুন্সি লাগবে, নবাবের বিশ্বাসী লোক ছিল, নবাবের বিশ্বাসী লোক। সে কি করছে, সে নবাবের আসল চিঠি গোপন করে নকল চিঠি কোম্পানির কাছে পাঠায়। আসল চিঠি গোপন করে নকল চিঠি কোম্পানির কাছে পাঠায়। এবার দেখেন গুরুত্বপূর্ণ তথ্য দেখে, ইংরেজদেরকে বাংলা বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন দিল্লির বাদশাহ। 1756 সালে কলকাতা আক্রমণের পরে সিরাজ কয়েকটা আদেশ জারি করে দেখেন, গভর্নর ড্রেকের বাড়ি কামানের গোলা দিয়ে উড়িয়ে দিতে হবে, গোটা ফিরিঙ্গি পাড়ে আগুন ধরা দিতে হবে, গ্রামবাসীরা যেন ইংরেজদের কাছে কিছু বিক্রি না করে, ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি নবাব তহবিলে বাজেয়াপ্ত করা হবে। কলকাতা অভিযানের সমস্ত অভিযান হচ্ছে কে, মানে এটা খুব গুরুত্বপূর্ণ স্যার, কলকাতা অভিযানের সব খরচ হচ্ছে কে, কারা বহন করবে, ইংরেজরা বহন করবে। ইংরেজরা স্থানীয় লোকদের কাছে 3-4 আনা মন ধরে লবণ কিনত। ওই যে লবণ, একজন লবণ চাষির উপরে নির্যাতন করছিল না, ওইটা ইংরেজরা স্থানীয় লোকদের কাছে 3-4 আনা মন ধরে পাইকারি হিসাবে কিনা নেয়, আর সেই লবণ তারা 2-2.5 টাকা বিক্রি করতো, বুঝছেন, সেই লবণ তারা 2-2.5 টাকা বিক্রি করতো। দলিল, এই যে ইম্পর্টেন্ট দেখেন, অমিত চাঁদের বিরুদ্ধে আসল দলিলে সবাই স্বাক্ষর করে, যেখানে রাজবল্লভ ও জগৎ শেঠ সাক্ষী ছিল, কিন্তু নকল দলিলে ওয়াটসন স্বাক্ষর করেনি, লুসিংটন। ওয়াটসনের বদলে কে স্বাক্ষর করছে, লুসিংটন স্বাক্ষর করছে। আর এই দলিলে অমিত চাঁদের টাকার কথা বলা হয়। আসল দলিলে কি লেখা থাকে দেখেন, সিরাজের পতন হলে কোম্পানি পাবে 1 কোটি টাকা, আর কলকাতার বাসিন্দারা খরচ বাবদ পাবে 70 লাখ টাকা, ক্লাইভ পাবে 10 লাখ টাকা। দেখছেন সিরাজের, এইটা হচ্ছে আসল দলিলে লেখা থাকে যে কোম্পানি পাবে কতটুকু, 1 কোটি টাকা পাবে কোম্পানি। সিরাজ তার দাদু মানে আলীবর্দী খান মৃত্যুর সময় শপথ করছিল যে কখনো শরাব পান করবে না। যুদ্ধ সম্পর্কে মোহনলালের ধারণা কি দেখেন, ইংরেজরা 3000 মাত্র, আর নবাবের 50,000। ইংরেজদের কামান আছে কয়টা, 10টা, আর নবাবের কামান আছে কয়টা, 50টা। পলাশির প্রান্ত দেখেন, ইংরেজ সৈন্যরা লক্ষ্যবাগে আশ্রয় নেয়, ক্লাইভার তার সেনাপতিরা গঙ্গা তীরে ছোট বাড়িতে আশ্রয় নেয়, যা সিরাজের শিবির থেকে 1 ক্রোশ দূরে ছিল। 1 ক্রোশ মানে হচ্ছে 2 মাইল, 1 ক্রোশ মানে হচ্ছে আমরা হচ্ছে 2 মাইল বলতে পারি। পলাশির সৈন্য সাজানো দেখেন, এই যে পলাশির সৈন্য সাজানো। এবার আসলে অনুধাবনমূলক ব্যাখ্যা, এটা আপনারা পড়ে নেবেন। অনুধাবনমূলক এখানে যেগুলো আছে এগুলাই কমন, অনুধাবনমূলক ব্যাখ্যা, এটা আমার নতুন করে পড়ার কিছু নেই, আমি 2-1টা দেখাই দিই। দেখেন, তার দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়, উক্তিটিতে কি অমিত চাঁদের অর্থলোভী মনোভাবটা ফুটে উঠছে।
আমরা এমন কিছু করলাম যা ইতিহাস থাকবে। ক্লাইভই কথা বলছিল, নবাবের বিরুদ্ধে চুক্তি স্বাক্ষরিত হলে নবাব বিরোধীদেরকে অনুপ্রাণিত করার জন্য এই উক্তিটা করে। এখন আপনাকে শক্ত হইতে হবে। সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাজধানীতে আনার ব্যাপারে মীর জাফরকে দ্বিধাগ্রস্ত দেখালে তখন এই কথাটা বলে। এই অনুধাবনমূলকগুলোই হচ্ছে আমার পরীক্ষার জন্য এনাফ। এই অনুধাবনগুলো সম্পূর্ণ নাটকের তথ্য আদি পুরা নাটক দেখেন। এই যে পুরা নাটক বলতে কি দেখেন, এই যে একের এক দৃশ্য দেখেন, ওয়ালি খান কোন কথাটা বলছে, উমিদ চাঁদ কোন কথাটা বলছে, মানে পুরা নাটকটাই আমরা তুলে ধরছি। এই নাটকের কোন অংশটা জ্ঞানমূলক হিসাবে লাগবে, আমরা যে একটু আগে সামারি আলোচনা করছি নাটকেরই, কিন্তু তারপরেও আপনাদের সুবিধার্থে হচ্ছে পুরাটা দিয়ে দিচ্ছে, বুঝছেন। এই যে নবাবের সেনারা মারাঠা খাল দিয়ে আসছে, ধরেন এই যে দেখেন আরেকটা, ধরেন মানিক চাঁদকে কলকাতার দেওয়ান দেখেন নিযুক্ত করা হয় উমিদ চাঁদ ইংরেজদের পক্ষে কাজ করার জন্য। মানে পুরা অঙ্ক দৃশ্যটাই হচ্ছে কি আমি হচ্ছে সংক্ষিপ্ত করে বলছি। এবার দেখেন ফোর্ট উইলিয়াম জাহাজ দেখেন, ফোর্ট উইলিয়াম দুর্গে সিরাজের কাছে পতনের পর ইংরেজদের মধ্যে হতাশা দেখা দেয়। এটা নিয়ে নবাবের আদেশ অমান্য করে রজার ব্রেক কৃষ্ণবল্লভকে আশ্রয় দেয়। কৃষ্ণবল্লভকে কেন্দ্র করে নবাবকে উদ্ধত ভাষায় চিঠি দেয়। এটা নিয়ে বাকবিতণ্ড হয়। ড্রেকের মতে ইংরেজ আধিপত্য সহজে শেষ হয়ে যাবে না, এই জাহাজটাই এখন কলকাতার দুর্গ যা শাসন করতেছে ইংরেজরা। কিলপ্যাট্রিক ও মার্টিন কোম্পানি 70 টাকা বেতনের কর্মচারী, আর তাদের ব্যালেন্স হচ্ছে 20,000 টাকা। বুঝতে পারছেন। উমিদ চাঁদের অনুমতি পেলে কলকাতার পাশে জঙ্গল কেটে ইংরেজরা হাট বাজার বসিয়ে দিবে। ইংরেজদের মতে দেশীয় গাদ্দারদের 10 হাত পূরণ করতে সমস্যা নেই, সমস্যা হলো যদি নিজেদের মধ্যে বখরা বা ভাগ নিয়ে বিরোধ দেখা দেয়। বুঝতে পারছেন বিষয়টা। এখানে আমাদের পুরাটা ইয়া দেওয়া আছে একবারে, পুরা নাটকের মানে পুরা নাটক না, নাটকের যে তথ্যগুলো ইম্পর্টেন্ট পুরা নাটকের সেগুলো দেওয়া আছে, শুধু স্লাইডটা একটু পড়লেই হবে। ডেসক্রিপশনে হচ্ছে স্লাইড থাকবে, আর যদি হার্ড কপি চান তাহলে হচ্ছে রম্বসের বইতে এগুলো পাবেন। এবার আসেন কুইজ আমরা দেখতেছি। কুইজ সিরাজউদ্দৌলা নাটকের কয়টা দৃশ্যে সিরাজ উপস্থিত আছে? নাটকের টোটাল কয়টা দৃশ্যে সিরাজ উপস্থিত আছে? রাইট অ্যান্সার হচ্ছে 8টা। 8টা দৃশ্যে হচ্ছে সিরাজ উপস্থিত আছে, আর টোটাল দৃশ্য হচ্ছে আমার 12টা। টোটাল দৃশ্য হচ্ছে 12টা। সিকান্দার আবু জাফর কত সালে মারা গেছে? সিকান্দার আবু জাফর হচ্ছে 1975 সালে মারা গেছে, 1975। ওয়াটসনের বদলে উমিদ চাঁদের বিরুদ্ধে কে স্বাক্ষর করছেন? ওয়াটসনের বদলে স্বাক্ষর করছে লুসিংটন। কাকে কেন্দ্র করে ড্রেক নবাবকে উদ্ধত ভাষায় চিঠি দেয়? কাকে? সে হচ্ছে কৃষ্ণবল্লভ। কৃষ্ণবল্লভকে ওই যে বলছিলাম না 50 লাখ টাকা নিয়ে গেছিল, হ্যাঁ 50 লাখ বা 53 লাখ যাই বলি না কেন, এই কৃষ্ণবল্লভ টাকা চুরি করছে, আর হচ্ছে ইংরেজরা তাকে আশ্রয় দিছে। বাঙালি কাপুরুষ নয় এ উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে ওয়ালি খানের। বাঙালি কাপুরুষ নয় উক্তিটা হচ্ছে ওয়ালি খানের। জন জেফরানিয়া এটা কার প্রকৃত নাম? এটা হচ্ছে হলোয়েল। হলোয়েল এর প্রকৃত নাম হচ্ছে জন জেফানিয়া। আমার শেষ যুদ্ধে পলাশিতেই এটা কার উক্তি ছিল? এটা হচ্ছে মোহনলালের উক্তি ছিল, আমার শেষ যুদ্ধ পলাশিতেই। চন্দননগর একসময় কাদের অধীনে ছিল? চন্দননগর এটা হচ্ছে ফরাসিদের অধীনে ছিল, ফ্রান্স। কলকাতার নাম পরিবর্তন করা হয় কবে? 19শে জুন কলকাতার নাম পরিবর্তন করা হয়। এই জাহাজটি এখন আমাদের দুর্গ, এটা উক্তিটা কার? এই জাহাজটাই আমাদের দুর্গ, এটা হচ্ছে ড্রেকের উক্তি। ড্রেকের উক্তি। লুৎফার নবাবের কাছে না আসতে পারাটাকে কি বলে প্রকাশ করা হয়েছে? লুৎফা, যে রাজত্বের কারণে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারতেছে না বা আসতে পারতেছে না, এটা হচ্ছে আক্ষেপ রাজত্বের কারণে। মীর জাফরের গুপ্তচরের নাম কি? ওমর বেগ। মীর জাফরের গুপ্তচরের নাম হচ্ছে ওমর বেগ। কলকাতা বিজয়ের পর সিরাজ কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করে? কলকাতা বিজয়ের পর সে হচ্ছে মানিক চাঁদ। মানিক চাঁদকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হয়। ফোর্ট উইলিয়াম কত সালে নির্মিত হয়? এটা দেখেন পাঠ পরিচিতি শেষের দিকে আছে, 1706 সালে। 1706 সালে। ক্লাইভের মতে ডেড হর্সকে? ক্লাইভের মতে ডেড হর্স হচ্ছে সিরাজ। ক্লাইভের মতে ডেড হর্স হচ্ছে সিরাজ। ব্রিটিশ সিংহ বলতে নাটকে কাকে বোঝানো হয়েছে? ব্রিটিশ সিংহ। ব্রিটিশ সিংহ বলতে কাকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে ক্যাপ্টেন ক্লেটন। এরকম একটা লাইন আছে, ব্রিটিশ সিংহ ল্যাজ গুটায় পালাইছে, ব্রিটিশ সিংহ। আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোপ শুকনো রাখেন, আর আমি দুধের হাড়ি কাছে না যেতেই কি গুলবাগা বেড়েছে। এটা কার উক্তি? এটা হচ্ছে উমিদ চাঁদের উক্তি। এটা হচ্ছে উমিদ চাঁদের উক্তি। স্থানীয় লোকদের কাছে ব্রিটিশরা প্রতিমূল লবণ কত টাকা করে কিনে নিত? প্রতিমূল লবণ হচ্ছে তারা 3-4 আনা করে কিনে নিত, আর বিক্রি করতে হচ্ছে 2-2.5 টাকা। বিক্রি করতে হচ্ছে 2-2.5 টাকা।
রাইসুল জুহালা কার চিঠি নিয়ে ক্লাইভের কাছে যা বিপদে পড়ছে? রাইসুল জুহালা। রাইসুল জুহালার আসার নাম কিন্তু নারায়ণ সিং, উমিচাঁদের চিঠি নিয়ে বিপদে পড়ছে। নবাবের আসল চিঠি গায়েব করছে কে? নবাবের আসল চিঠি গায়েব করছে হচ্ছে মীর মুন্সি। নবাবের আসল চিঠি গায়েব করছে। পারফেক্ট স্কাউন্ড্রেল এটা কাকে বলা হয়েছে? পারফেক্ট স্কাউন্ড্রেল বলা হয়েছে উমিচাঁদকে বলা হয়েছে। এ পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ উমিচাঁদ। সিরাজের পতন হলে কাকে সিপা সালারের পদ দেওয়ার ইয়া করা হয়? এটা হচ্ছে রায়দুল্লভ। রায়দুল্লভ, রায়দুল্লভকে বলা হচ্ছিল ক্ষুদ্র শক্তি। রায়দুল্লভকে কিন্তু গল্পে বলা হয়েছে কি? ক্ষুদ্র শক্তিধর রায়দুল্লভকে। উমিচাঁদের বিরুদ্ধে কে নকল দলিতে সাইন করতে রাজি হয়নি? এটা হচ্ছে ওয়াটসন। ওয়াটসন সাইন করেনি। ওয়াটসন সাইন করেনি। সেনাবাহিনী কোন জিনিসটা বরদাস্ত না করার সন্দেহ প্রকাশ করছে যে সেনাবাহিনী এই জিনিসটা বরদাস্ত হয়তো করবে না? সেটা হচ্ছে মীর জাফরের ফাঁসি। মীর জাফরের ফাঁসি। সিরাজের মতে মতলব হাসিল করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে কে? যে কোনো মতলব হাসিল করার জন্য সিরাজের মতে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে ক্লাইভ। ক্লাইভ। আপনার যে পুরাটা দেওয়া হয়েছে ওটা একবার তো অবশ্যই পড়ে নেবেন। মোহনলালের গুপ্তচর কার জীবন অসহ্য করে তুলছে? মিরনের জীবন অসহ্য করে তুলছে। তা আবারও বলতেছি, আপনারা অবশ্যই কি করবেন আমি বলি, এখানে হচ্ছে আপনারা তো পুরা নাটকটা আর পড়বেন না। পুরা নাটকটা না পড়ে হচ্ছে কি করবেন, এই যে এরকম ধরেন যে এই দেখেন সিরাজের শিবির দেখেন, এই যে যুদ্ধের প্রস্তুতি নেই। ইংরেজদের পক্ষ থেকে সৈন্য 3000, কামান 10টা, নবাবের সৈন্য 50,000। সিরাজের মতে ক্লাইভ একজন সাংঘাতিক লোক, মতলব হাসিল করার জন্য যে কোনো পরিস্থিতি ঝাঁপায় পড়তে পারে। একটু আগে যেটা এমসিকিউ দেখলাম, সিরাজের ছাউনির সামনে গড়বন্দি করা হয়েছে। ছাউনির সামনে থাকবে কে? মোহনলাল, সাফরে ও মীর মর্দান। হ্যাঁ, মোহনলালের উক্তি কি? যে ইংরেজদেরকে যথেষ্ট করার জন্য এরাই এনাফ। তারপর ধরেন এই যে সিরাজের ভরসা সেনাবাহিনীতে না, সিরাজের ভরসা হচ্ছে স্বাধীনতা মুছে যাওয়া দেখে যদি মীর জাফর ও তার দোসরদের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে। মীর জাফরের গুপ্তচর ওমর বেগের ভাই কমর বেগ ধরা খায়। ঠিক আছে, ওমর বেগ। তাহলে আসল গুপ্তচরের নাম কি? ওমর বেগ। ওমর বেগ হচ্ছে আসল গুপ্তচরের নাম। ওমর বেগ ক্লাইভের চিঠি সহ ধরা পড়ায় প্রহরীদের তরবারিতে মারা যায়। কথায় কথায় এই সিরাজের ন্যায় বিধানের একটা কথা আছে, কথায় কথায় মৃত্যু দেওয়াটা কি শাসকের যোগ্যতা কিনা সেটা নিয়ে সিরাজ সন্দিহান। এইভাবে হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু যে পুরা দেখেন, সর্বপ্রথম ঘায়েল হয়েছে কে? মানে সিরাজের পক্ষে সর্বপ্রথম মারা গেছে কে? নৌবে সিং হাজারি। নৌবে। আর সিরাজের পক্ষে যে বিদেশি লড়াই করে, ফরাসি সেনাপতি সাফরে। তা আমার মনে হয় না আসলে যে এর চেয়ে আর কিছু কন্টেন্ট গোছায় দিতে পারি বা আর কিছু করা যেতে পারে। দাঁড়ান আমি একটু ওমর বেগ, ঠিক আছে, ওমর বেগ, ওমর বেগ। এই হচ্ছে নাটক উপন্যাস মোটামুটি আপনাদেরকে যতটুকু দেওয়া যায়। আমরা চেষ্টা করছি মেইন ফোকাসটা রাখার চেষ্টা করছি হচ্ছে মানে কোনো জিনিসের জন্য অপূর্ণতা না থাকে। কিছু এমসিকিউ সলভ করে দিলে কিন্তু আসলে হবে না, ওই এমসিকিউগুলো যে আসবে এমন না। মানে এই স্লাইডটাই হচ্ছে তোমাদের জন্য হচ্ছে পূর্ণ, আর কিছুই না। কোনো অপূর্ণতা না থাকে ততটুকু চেষ্টা করা হয়েছে। পুরা নাটক আর উপন্যাসটা হচ্ছে সামারি করে আনাটা কিন্তু কষ্টকর, তবু আমরা যতটুকু পারি চেষ্টা করছি। আর এগুলো কিন্তু আবার আপনারা বইয়ের মধ্যেও পাবেন, রম্বসের যে বইটা ওইটার মধ্যেও পাবেন। আর চিন্তার কোনো কারণে ডিসক্রিপশনে তো হচ্ছে আমার শিটটা থাকবেই, ওইটা পড়লেও হয়ে যাবে। আচ্ছা, এই স্লাইডগুলো যেহেতু একটু বড়, এই জন্য আপনার কুড নোট প্রিভিউ দেখায়, তারপর দেখবেন ডাউনলোড একটা অপশন আছে, আপনারা ডাউনলোড অপশনটা ক্লিক করবেন। যেহেতু অনেক বড়, মানে সাধারণত ছোট ফাইল হলে কি একটা প্রিভিউ দেখায়, তারপর হচ্ছে আপনি ডাউনলোড করতে পারেন। আর এই স্লাইডগুলো যেহেতু অনেক বড়, ওই প্রিভিউটা আপনাকে দেখাইতে পারতেছে না বড় দেখে, আপনি ডাউনলোড করলেই ডাউনলোড অপশনে ক্লিক করেই কিছুক্ষণ অপেক্ষা করলে ডাউনলোড হয়ে যাবে। একটু সময় লাগবে আর কি নেট স্পিডের উপরে। তো অবশ্যই জানাবেন আমাদের ক্লাসগুলো কেমন হইতেছে, মানে ভাল লাগছে কিনা আপনাদের। প্রথম পত্র, দ্বিতীয় পত্র। আমি আবারও বলি, দেখেন ওয়ান শটের বিষয়টা হচ্ছে কি, এটা মানে আমাদের পড়ানো হচ্ছে, আপনার পড়াটা বেশি। যে অংশটা আপনি পারেন না সেই অংশটা দেখে নেবেন ওয়ান শটে একটা রিভিশনের জন্য। মেনলি রিভিশন দেওয়ার ক্ষেত্রে ক্লাস করাচ্ছে যদি আপনারা স্লাইড পড়েন, তাহলে হচ্ছে রিভিশনটা একটু দ্রুত দেওয়া যায়। সময় যেহেতু এখন কম, ওই টেকনিকটাই ফলো করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো কোর্সে, অন্য কোনো ভিডিওতে। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।